সো পিউরিফিকেশন কখন প্রয়োজন হয়, অর্গানিক কম্পাউন্ডের পিউরিফিকেশন, এই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলছি কেন, পিউরিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড এই পয়েন্টটাতে আমরা কথা বলছি কেন, কথা বলছি তার একটা কারণ, যখনই কোনো একটা অর্গানিক কম্পাউন্ড ডিসকভার্ড হলো, ধরো ফর এক্সাম্পল কোনো একটা ল্যাবরেটরিতে অর্গানিক কম্পাউন্ড ডিসকভার্ড হয়েছে, কোনো একটা প্ল্যান্ট বডি থেকে বা কোনো একটা অ্যানিমাল বডি থেকে একটা অর্গানিক কম্পাউন্ড নতুন পাওয়া গেছে, নতুন কোনো একটা অর্গানিক কম্পাউন্ড সাডেনলি পাওয়া গেছে, ডিসকভার্ড হয়েছে সামহাউ। সো যেটাই পাওয়া যাক না কেন, সেই অর্গানিক কম্পাউন্ডটার স্ট্রাকচার কি, তার ফর্মুলা কি, তার প্রপার্টি কি, সে কেমন রিঅ্যাকশনস করে, তার মধ্যে অ্যালডিহাইড আছে না কিটোন আছে না কার্বক্সিলিক অ্যাসিড আছে না সেটা একটা হাইড্রোকার্বন না সেটা কোনো অ্যামিন, তার নেচারটা কেমন, তার মধ্যে ফাংশনাল গ্রুপটা কি আছে, সেটা কি কোনো ইন এন না আইন, তো কি ধরনের তার নেচার, এই পুরোটাকে অ্যানালাইসিস করাটাকেই বলে ক্যারেক্টারাইজেশন অফ অর্গানিক কম্পাউন্ড। এবার ক্যারেক্টারাইজেশন করার আগে পিউরিফিকেশনের স্টেপ থাকে, কেন, কারণ হচ্ছে যখনই কোনো একটা অর্গানিক কম্পাউন্ড কোনো একটা নতুন সোর্স থেকে ডিসকভার্ড হয়, সেটা কোনো প্ল্যান্ট বডি থেকে হতে পারে, কোনো অ্যানিম্যাল বডি থেকে হতে পারে, বা কোনো ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি প্রথম কোনো অর্গানিক কম্পাউন্ড ডিসকভার্ড হতে পারে, সিনথেসাইজড হতে পারে ল্যাবরেটরিতেও। তো যাই হোক না কেন, ওই অর্গানিক কম্পাউন্ডটা যখন তৈরি হলো বা পাওয়া গেল, তাকে হয় প্ল্যান্ট বডি অ্যানিম্যাল বডি থেকে এক্সট্রাক্ট করার সময় পাওয়া গেল নতুন কোন একটা অর্গানিক কম্পাউন্ডকে, অথবা রিসার্চ করার সময় ল্যাবরেটরিতে তৈরি হয়েছে কোন একটা অর্গানিক কম্পাউন্ড, ওই কম্পাউন্ডটার সঙ্গে প্রচুর ইমপিউরিটি মিশে থাকে। তার কারণ অর্গানিক রিঅ্যাকশনসে কখনোই ওয়ান প্রোডাক্ট বেসড রিঅ্যাকশন হয় না, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট গুলো মেলাবো এবং একটা টাইপেরই প্রোডাক্ট তৈরি হবে, এরকম অর্গানিক রিঅ্যাকশনে হয় না, সব সময় প্রচুর বাই প্রোডাক্ট তৈরি হয়। ফর এক্সাম্পল যদি NaOH আর HCl কে মেশানো হয়, একটা এক্সাম্পল নিচ্ছি, ইজি এক্সাম্পল, NaOH বেস HCl অ্যাসিড, এদেরকে মেশানো হলে NaCl আর জল, এর বাইরে কোনো প্রোডাক্ট তৈরি হবে না, কোনো বাই প্রোডাক্ট তৈরি হবে না, NaCl তৈরি হবে আর জলই তৈরি হবে, ব্যাস দ্যাটস ইট। NaOH আর HCl মিশিয়েছি, NaCl আর জল তৈরি হবে, এর বাইরে দ্বিতীয় কোনো প্রোডাক্ট তৈরি হওয়ার চান্সই নেই। কিন্তু অর্গানিক রিঅ্যাকশনস গুলো এরকম ভাবে চলে না। অর্গানিক রিঅ্যাকশনসে দুটো রিঅ্যাকট্যান্টকে নিয়ে যখন রিঅ্যাক্ট করা হয়, তখন একটা হয় মেন প্রোডাক্ট, যেটাকে আমরা বলি মেজর প্রোডাক্ট, যেটাকে আমরা ইউজুয়ালি লিখি, কিন্তু অন্য আরো অনেক বাই প্রোডাক্ট তৈরি হয়, আরো বেশ কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়। সেই জন্য ওই বাই প্রোডাক্ট গুলো থেকে সেপারেট করে নেওয়ার কাজটা হচ্ছে প্রথম কাজ। বাই প্রোডাক্ট গুলো আমার প্রয়োজন নেই, দে আর দ্য মাইনর প্রোডাক্টস এন্ড দে আর বেসিক্যালি দ্য ইম্পিউরিটিস, যাদের থেকে আমাকে মেন প্রোডাক্টটাকে বার করে নিতে হবে, সেটাকে পিউরিফাই করে নিতে হবে, এবং তারপরেই তার মলিকুলার ফর্মুলা ডিটারমিনেশন বলো বা তার ক্যারেক্টার ডিটারমিনেশন বলো, তার স্ট্রাকচার ডিটারমিনেশন বলো, তার মধ্যে কি ফাংশনাল গ্রুপ আছে সেটা ফিগার আউট করা বলো, এই সমস্ত ক্যারেক্টারাইজেশনের কাজগুলো আসবে, অ্যানালাইসিসের কাজগুলো আসবে। তো অ্যানালাইসিসে যাওয়ার আগে প্রথম স্টেপ থাকছে পিউরিফিকেশন। এই পিউরিফিকেশন অনেকগুলো ফিজিক্যাল মেথডের থ্রু দিয়ে হয়। আই রিপিট, এইখানটাই কোশ্চেনের জোন, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশ কিছু এমসিকিউস কয়েকবার এসেছিল। ফিজিক্যাল মেথডের থ্রু দিয়ে পিউরিফিকেশন হয়, কোনো কেমিক্যাল মেথড এখানে ইউজ করা হয় না। ফিজিক্যাল মেথড বলতে কি কি মেথডকে আমরা মিন করছি দেখে নিই। ফিজিক্যাল মেথড বলতে আমরা প্রথমে বুঝছি ক্রিস্টালাইজেশন, মানে সলভেবল করা হয় এবং সেখান থেকে ক্রিস্টাল করে বার করে নেওয়া হয়। প্রত্যেকটা মেথডের ডিটেইলসে আসবো। সলভেবল করা হয় এবং সেখান থেকে ক্রিস্টাল করে বার করে নেওয়া হয়। সাবলিমেশন, অর্থাৎ ভোলাটাইল যদি কেউ থাকে তাকে সাবলাইম করে বার করে দেওয়া হয়। ডিস্টিলেশন, অর্থাৎ বয়লিং পয়েন্টে যদি ডিফারেন্স থাকে তাহলে তাদেরকে আলাদা করে নেওয়া হয়, ফুটিয়ে দেওয়া হয়, যে বেশি লো বয়লিং পয়েন্ট যার সে আগে ভেপার হয়ে বেরিয়ে যায়, হাই বয়লিং পয়েন্ট যার সে রয়ে যায়। সলভেন্ট এক্সট্রাকশন, কোন একটা পার্টিকুলার সলভেন্টে হয়তো কেউ ডিসলভ করে, সেই সলভেন্টে তাকে মিশিয়ে তাকে আলাদা করে নেওয়া হয়। ক্রোমাটোগ্রাফি, কালারের থ্রু দিয়ে সেপারেশন করা হয়। ডিস্টিলেশনের মধ্যে আবার বেশ কয়েকটা সাব ক্যাটাগরি আছে, সিম্পল ডিস্টিলেশন, fractional distillation, vacuum distillation, steam distillation. So these are the subcategories under distillation. So এগুলো হচ্ছে টোটাল সবকটা মেথড, যে মেথডগুলো থ্রু দিয়ে আমরা পিউরিফিকেশনের পুরো পার্টটা করব। সো প্রথমে চলে আসছি একদম ইজি মেথড, প্রথমে আসছে ফিল্ট্রেশন। সো ডায়াগ্রামের থ্রু দিয়ে বোঝা যাচ্ছে ইজিলি ফিল্ট্রেশন জিনিসটা কি, এবং এটা এমন একটা জিনিস যেটা আমরা ডেইলি লাইফেও ইউজ করে থাকি। ডেইলি লাইফে ফিল্ট্রেশন কখন কখন ইউজ করি, এই যে চা বানাচ্ছ ঘরে, ধরো কেউ চা বানানো হচ্ছে বা শরবত বানানো হয়েছে, লেবু টেবু দেওয়া হয়েছে, বীজ টিজ গুলো চলে গেছে, বীজটা শরবতের মধ্যে ইম্পিউরিটি, বীজটাকে আলাদা করি কেমন করে, ছাঁকনি দিয়ে ছেঁকে আন, দ্যাট ইজ কল্ড ফিল্ট্রেশন। চায়ের মধ্যে যে চা পাতাটা রয়ে গেছে যেটাকে আমি ফিল্ট্রেশন করে আউট করে দিতে চাই, তার কারণ ওটা হচ্ছে ইম্পিউরিটি। যে কোনো কিছু একটু ধুলো ময়লা পড়ে গেছে, একটু চিনিতে পিঁপড়ে হয়ে গেছিল, একটা পিঁপড়ে চলে এসছে সলিউশনের মধ্যে, শরবতের মধ্যে, যে কোনো কিছু তুমি বানাচ্ছ এবং সেই অবস্থায় কিছু আনওয়ান্টেড জিনিসপত্র সেখানে ঢুকে গেছে,
সেই আনওয়ান্টেড ইম্পিউরিটিকে দূর করার জন্য ইনিশিয়াল মেথডটাই হচ্ছে ছেঁকে নেওয়া, দ্যাট ইজ কল্ড ফিল্ট্রেশন, যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফেও প্রচুর ইউজ করে থাকি। সো এই ফিল্ট্রেশনের টেকনিক কি কি থাকছে, ফিল্ট্রেশনের মেন প্রিন্সিপালটা কি? মেন প্রিন্সিপালটাতে মেন কি বলা হচ্ছে, একটা ফানেল নেওয়া হয়, ওই ফানেলের উপরে সলিউশনটা ঢালা হচ্ছে, যে সলিউশনটা ঢালা হচ্ছে সেটা বেসিক্যালি ইমপিওর সলিউশন। অর্থাৎ ইমপিওর সলিউশন মানে তার মধ্যে যে অর্গানিক কম্পাউন্ডটা আমার মেন টার্গেট, যেটাকে আমি বলছি আমি ডিসকভার করেছি, সেই অর্গানিক কম্পাউন্ডটাও আছে ওই সলিউশনটার মধ্যে, এবং ওর মধ্যে বেশ কিছু ইমপিউরিটিও মিশে আছে। অর্থাৎ অর্গানিক সলিউশনটাও আছে আর কিছু ইমপিউরিটিও রয়ে গেছে, ইমপিউরিটি গুলো হয়তো অতটা ডিজলভ হয়নি। এই অবস্থায় যখন আমি ঢেলে দিচ্ছি, একটা ফানেল নেওয়া হয়েছে, ফানেলের মধ্যে নেওয়া হয় একটা ফিল্টার পেপার। ফিল্টার পেপারটা কি, বেসিক্যালি একটা ছাঁকনি, ল্যাবরেটরিতে পাওয়া যায়, গোল গোল, নিশ্চয়ই নিজের ল্যাবরেটরিতে দেখেছো, স্কুলের ল্যাবরেটরিতে নিশ্চয়ই দেখেছো, এরকম গোল শেপের হয়, ঠিক আছে, তাকে ভাঁজ করে ফানেলের মধ্যে সেট করতে হয়। সো দ্যাট ইজ কল্ড আ ফিল্টার পেপার। ওটা কিছুই না, ছাঁকনির কাজ করে। ফিল্টার পেপারে প্রচুর ছোট 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 পোর্স থাকে, অ্যাপারেন্টলি খালি চোখে পোর্স গুলো দেখতে পাওয়া যায় না, কিন্তু ছোট ছোট সাইজের পোর্স থাকে। ছাঁকনির পোর গুলো যেমন খালি চোখে দেখতে পাওয়া যায়, ফিল্টার পেপারের পোর গুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না, অ্যাপারেন্টলি দেখলে মনে হবে পুরো একটা সলিড কাগজ, যেরকম নর্মাল কাগজ লাগে, কিন্তু ওই কাগজের মধ্যে প্রচুর পোর থাকে, যে পোরের থ্রু দিয়ে সলিউশনটা ক্লিয়ারলি পাস করে যাবে, কিন্তু ইমপিউরিটি সলিড গুলো আটকে যাবে। সেটাই আমার টার্গেট থাকে। সো যখনই আমি ঢেলে দিচ্ছি, তখনই ফিল্টার পেপারের যে পোর্স, তার থ্রু দিয়ে সলিউশনটা পাস করে যায়, যে সলিউশনটা পাস করে তাকে বলা হয় ফিল্ট্রেট, যে সলিউশনটা পাস করে তাকে বলা হয় ফিল্ট্রেট, আর যে সলিডটা আটকে যায় তাকে বলা হয় রেসিডিউ, যে সলিডটা আটকে যায় তাকে বলা হয় রেসিডিউ। এখন দুই রকম সিন হতে পারতো, কেমন কেমন সিন হতে পারতো, ধরো ফর এক্সাম্পল আমি যেটা রেসিডিউ সেটাও হতে পারতো আমার টার্গেট মলিকিউল, তাহলে আমি ফিল্ট্রেটটাকে ডিসকার্ড করতাম, রেসিডিউটাকে রেখে দিতাম। আর যদি হয় ফিল্ট্রেটের মধ্যে আমার টার্গেট মলিকিউল ডিসলভ হয়ে আছে, তাহলে রেসিডিউটাকে ডিসকার্ড করব, ফিল্ট্রেটটাকে রেখে দেবো, ফিল্টারটাকে ইভাপোরেট করবো, সলভেন্টটা আউট হয়ে যাবে আর টার্গেট মলিকিউলটা পেয়ে যাবো। অর্থাৎ এইভাবে বেশ কিছু যেগুলো ইনসলুবল ইমপিউরিটি, কোশ্চেনটা আবার কোত্থেকে উঠবে যে ফিল্ট্রেশনের থ্রু দিয়ে কোন ধরনের ইমপিউরিটিকে আলাদা করা হলো, ইনসলুবল ইমপিউরিটিকে আলাদা করা হলো। এখানে কোন ইমপিউরিটিগুলোকে আলাদা করা হলো, যেগুলো বেসিক্যালি ইনসলুবল ইমপিউরিটি তাদেরকেই মেইনলি আলাদা করা হলো। মানে ইনসলুবল ইমপিউরিটি বলতে আমি মিন করতে চাইছি যে হয় টার্গেট মলিকিউলটাকে ইনসলুবল হতে হবে এবং ইমপিউরিটি গুলোকে সলুবল হয়ে যেতে হবে কোন একটা পার্টিকুলার সলভেন্টে। এখানে সলভেন্ট কিন্তু জল যে হবে সবসময় তা নয়, অন্য অনেক অর্গানিক সলভেন্টের মধ্যে যে কোনো সলভেন্টই হতে পারে। সো হয় টার্গেট মলিকিউলটাকে ইনসলুবল হতে হবে যাতে ও রেসিডিউ ফর্মে আটকে যায় এবং ফিল্ট্রেটের থ্রু দিয়ে ইমপিউরিটি গুলো সলুবল হয়ে বেরিয়ে যায়, অথবা উল্টোটা হতে হবে, অর্থাৎ ইমপিউরিটি গুলোকে ইনসলুবল হতে হবে এন্ড টার্গেট মলিকিউলটাকে সলুবল হতে হবে, যাতে টার্গেট মলিকিউলটা ফিল্ট্রেটের থ্রু দিয়ে নিচে পাস করে যায় এবং যেগুলো ইমপিউরিটি সেগুলো যাতে আউট হয়ে যায়, ইনসলুবল হয়ে যায় এবং সেগুলো যাতে রেসিডিউ ফর্মে আটকে যায়, ফিল্টার পেপারের উপরেই আটকে যায়। সো দুজনের মধ্যে যে কোনো একটা হলেই হয়, কিন্তু ইউজুয়ালি আমরা কোন টেকনিকটা ইউজ করি, আমরা এমন একটা সলভেন্ট চুজ করি যে সলভেন্টটার মধ্যে টার্গেট মলিকিউলটা, যেটা কিনা নতুন ডিসকভার হলো, ওই টার্গেট মলিকিউলটা সলুবল হয়ে যাবে কিন্তু ইমপিউরিটি গুলো সলুবল হবে না। এরকমই আমরা একটা সলভেন্ট চুজ করি যে সলভেন্টের মধ্যে মলিকিউলটা নিজে ডিসলভ হয়ে যাবে কিন্তু ইমপিউরিটিটা ইনসলুবল থেকে যাবে। তাই ইমপিউরিটিটা ক্লিয়ারলি রেসিডিউ ফর্মে আটকে যাবে এবং ফিল্ট্রেটের থ্রু দিয়ে আমরা টার্গেট মলিকিউলটাকে আলাদা করে সেপারেট ফর্মে পেয়ে যাব। তাই ইনসলুবল ইমপিউরিটি থাকলে তখন ফিল্ট্রেশন হচ্ছে ইজ দ্য মেথড যেখানে আলাদা করা যায়। এবার এই ফিল্ট্রেশনের আবার দু তিন রকম আছে। একটা হচ্ছে হট সলিউশন ফিল্ট্রেশন। হট সলিউশন ফিল্ট্রেশন কখন, প্রথমটা বললাম নরমাল ফিল্ট্রেশন, এই কেসটা হচ্ছে নরমাল ফিল্ট্রেশন। এই কেসটা হচ্ছে হট সলিউশন ফিল্ট্রেশন। হট সলিউশন ফিল্ট্রেশন বলতে কি বোঝানো হচ্ছে, বেশ কিছু কম্পাউন্ড আছে যারা হট অবস্থায় সলিবল থাকে আর কোল্ড অবস্থায় সলিবল থাকে না। হট অবস্থায় সলিবল কিন্তু কোল্ড হয়ে গেলেই প্রেসিপিটেট হয়ে পড়ে যায়, আবার হিট করে দাও সলিবল হয়ে যাবে, কোল্ড হয়ে যাবে আবার প্রেসিপিটেট তৈরি হয়ে যাবে, ইনসলিবল হয়ে যাবে। তাহলে যে হট অবস্থায় সলিবল তাকে কি করে আলাদা করব, কোল্ড অবস্থায় তো সে ইনসলিবল। তাহলে কোল্ড, ধরো একটা সলিউশন বানিয়েছি, সলিউশনটার মধ্যে সলভেন্টটাও ডিসলভ, টার্গেট মলিকিউলটাও ডিসলভ হয়নি, ইমপিউরিটিও ডিসলভ হয়নি, কেউই ডিসলভ হয়নি। তাহলে যদি কেউই ডিসলভ না হয় কোল্ড কন্ডিশনে, তাহলে কেমন করে ছাঁকনি দিলে, ছাঁকলে, ফিল্টার পেপার দিয়ে ছাঁকলে আলাদা হবে? সবাই তো রেসিডিউ ফর্মে উপরেই রয়ে যাবে, তো মিক্সচারটা আলাদা হলো না।
এই অবস্থায় কি করা হয়, সলিউশনটাকে হট করা হয়। কেন? কারণ বেশ কিছু টার্গেট মলিকুল আছে, হয়তো এক্সপেরিমেন্ট করে চেক করা হয়, মলিকুলের সলিবিলিটি চেক করা হয়। সো এক্সপেরিমেন্ট করে ওই টার্গেট মলিকুলের সলিবিলিটি চেক করে দেখা গেল হয়তো কোনো একটা পার্টিকুলার সলভেন্টের মধ্যে ওই টার্গেট মলিকুলটা সলেবল, প্রোভাইডেড সলিউশনটা হট থাকে। অর্থাৎ একটু 50 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 80 ডিগ্রি অবধি যদি ওয়ার্ম করে দেওয়া হয় তাহলে হয়তো সলেবল হয়ে যায়, কিন্তু কোল্ড হলেই সলেবল হয় না। তার মানে ওই টার্গেট মলিকুলকে যদি ফিল্টার করে আলাদা করতে হয় ফ্রম দ্য ইনসলেবল ইম্পিউরিটিজ, তাহলে হট অবস্থায় ফিল্ট্রেশনটা করতে হবে। এটাকে বলা হয় হট ফিল্ট্রেশন। হট অবস্থায় ফিল্ট্রেশন করার জন্য কি করা হয়, যে ফিল্টার পেপারের সেটআপটাই এমন ভাবে করা হচ্ছে, অর্থাৎ একটা ফানেল আছে, তার মধ্যে ফিল্টার পেপার দেওয়া আছে, সবই আছে, কিন্তু যখন আমি সলিউশনটা ঢালছি ওই অবস্থায় ওই ফিল্টার পেপারের বাইরে একটা জ্যাকেট পরানো আছে, যে জ্যাকেটের থ্রু দিয়ে অলওয়েজ হট ওয়াটার সাপ্লাই আসছে। হট ওয়াটারটা কিন্তু ডাইরেক্টলি সলিউশনের কন্ট্যাক্টে আসছে না, ওই যে ফানেলটা বানিয়েছি, কাচের ফানেলটা আছে, ওই ফানেলের বাইরের ওয়ালটাকে পুরোপুরি হট করে রাখা হচ্ছে, যাতে সলিউশনটা ঢালার সময় ওটা হট কন্ডিশনে কনভার্ট হয়ে যায় এবং হট কন্ডিশনে থেকে ওটা সলেবল হয়ে ফিল্টারটা নিচে চলে আসে উইথ দ্য টার্গেট মলিকুল, আর রেসিডিউ গুলো, ইম্পিউরিটি গুলো রেসিডিউ ফর্মে উপরে রয়ে যায়। সো যখন ফিল্ট্রেশন চলছে ওই অবস্থাতেও পুরো ফিল্টার পেপারের সারাউন্ডিংটাকে হট রাখার জন্য এই বার্নার দিয়ে গরম করে একটা হট ওয়াটার জ্যাকেট তৈরি করা হয়। বার্নার দিয়ে গরম করে একটা হট ওয়াটারের জ্যাকেট তৈরি করা হয়। জ্যাকেটটা বাইরে আছে, পুরো হট ওয়াটার সাপ্লাই আছে, ওপর থেকে লিকুইড সলিউশন পড়ছে, যখন পড়ছে তখন সে হট কন্ডিশনে থাকছে, হট কন্ডিশনে তোমার ফিল্টারটা আউট হয়ে যাচ্ছে, যে ফিল্টারের মধ্যে হয়তো সলিউশন মানে টার্গেট মলিকুলটা হয়তো প্রেজেন্ট আছে, আর বাকি যে রেসিডিউটা ওটা অ্যাজ ইউজুয়াল আবার ফিল্টার পেপারের উপরে আটকে যাচ্ছে। হট সলিউশন থেকে ফিল্ট্রেশন। কারোর কোথাও অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, এরকম কোনো ব্যাপার নেই যে অনলাইন ক্লাসে আছি মানে জিজ্ঞেস করবে না, জাস্ট ডায়াগ্রামটা থ্রু দিয়ে ক্লাস করাতে সুবিধা বলে আজকে অনলাইন ক্লাসটাতে আছি। কিন্তু কারোর কোথাও অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নেই। তো অবশ্যই প্রত্যেকে জিজ্ঞেস করে নেবে যার যেখানে অসুবিধা হবে। আমি জানি তোমরা সবাই স্মার্ট স্টুডেন্টস এন্ড একবারেই বুঝে যাও, স্টিল যদি কারোর কোনো অসুবিধা হয় জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভ্যাকিউম। ভ্যাকিউম ফিল্ট্রেশন। ভ্যাকিউম ফিল্ট্রেশনে কি করা হয়, যে বিকারের মধ্যে ফিল্ট্রেশনটা পড়ছে, উপর থেকে বিকার টিকার উপর থেকে ফানেল টানেল অ্যারেঞ্জমেন্ট সব করা হয়েছে, উপরের দিকে ফানেল আছে, ফানেলের উপরে তোমার সলিউশন ঢালা হয়েছে, যে সলিউশনের মধ্যে ফিল্টার আছে, ফিল্টারের থ্রু দিয়ে টার্গেট মলিকুলটা সলেবল হয়ে আলাদা হয়ে যাবে, আর ইম্পিউরিটি গুলো রেসিডিউ ফর্মে উপরে রয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে এই প্রসেসটা খুব স্লো হতে পারে, তাই স্লো প্রসেসটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করার জন্য, কারণ কি হয় যখন রেসিডিউ গুলো আস্তে আস্তে জমতে থাকে না, তখন কি হয় ওই পোর্স গুলো, ফিল্টার পেপারের পোর গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, রেসিডিউ জমে 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 ফিল্টার পেপারের পোর গুলো বন্ধ হয়ে যায়। ফিল্টার পেপারের পোর যদি বন্ধ হয়ে যায় তাহলে নিচে আর ফিল্টারটা আসতে পারে না, উপরে হয়তো সলিউশন ঢালা আছে, গ্র্যাভিটির প্রেসারই তো পুরোটা হচ্ছে না, এখানে তো একমাত্র ফোর্স গ্র্যাভিটি কাজ করছে, নিচের দিকে ফিল্টার আসছে কেন, গ্র্যাভিটি কাজ করছে, আর তো কোনো ফোর্সই নেই এখানে। তাই তখন কি করা হয়, যেখানে ফিল্টারটা পড়ছে ওখানে একটা পুরোপুরি এয়ার টাইট একটা ফানেল নেওয়া হয়, এয়ার টাইট একটা কনিক্যাল ফ্লাস্ক নেওয়া হয়, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ভ্যাকিউম পাম্পকে অ্যাড করে দেওয়া হয়, অর্থাৎ মোটরের থ্রু দিয়ে এই কনিক্যাল ফ্লাস্কের সঙ্গে একটা ভ্যাকিউম পাম্প, সাকশন পাম্প অ্যাটাচ থাকে। সাকশন পাম্পটা কি করে, এই কনিক্যাল যেটা কনিক্যাল ফ্লাস্ক নেওয়া হয়েছে ওই কনিক্যাল ফ্লাস্কের ভেতর থেকে পুরো এয়ারটাকে বার করে নেয়, তাহলে কনিক্যাল ফ্লাস্কের ভেতরটা হয়ে গেল এয়ারলেস, কিন্তু উপরে অ্যাটমসফেরিক প্রেসার চালু আছে, তাহলে গ্র্যাভিটির সঙ্গে একটি অ্যাটমসফেরিক প্রেসারেরও প্রেসার বাড়লো। ঠিক যেরকম ভাবে তুমি একটা বটল থেকে যদি হাওয়াটাকে সাক করে নাও, বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেসারের কারণে বটলটা চুপসে যায়, জাস্ট কিচ্ছু না, বাইরের অ্যাটমসফেরিক প্রেসার বেশি, তুমি ভেতর থেকে হাওয়াটাকে সাক করে নিয়েছো, যেভাবে এক্স্যাক্টলি আমরা স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্ক খেয়ে থাকি, স্ট্র দিয়ে আমরা বেসিক্যালি কোল্ড ড্রিঙ্কটা সাক করি না, আমরা ওই পাইপের ভেতরের হাওয়াটাকে সাক করি, যেই আমরা হাওয়াটাকে সাক করলাম পাইপের ভেতরটা এয়ারলেস হয়ে গেল, বাইরের প্রেসার এয়ারফুল প্রেসার, তারা প্রেসার দিয়ে কোল্ড ড্রিঙ্কে তুলে দিল। একইভাবে বটলের মধ্যে থেকে যখন হাওয়াটাকে সাক করে নি, বটলের ভেতরে প্রেসারটা কমে গেল এন্ড বাইরের প্রেসার বটলটাকে দুমড়ে দিল। সেম জিনিস এখানেও হয়, যখনই ভ্যাকুয়াম পাম্পের থ্রু দিয়ে এই কনিক্যাল ফ্লাস্কের হাওয়াটাকে সাক করে নেওয়া হয়, ভেতরটা এয়ারলেস হয়ে গেছে, এই অবস্থায় উপরে একটা এয়ার প্রেসার কাজ করছে, একটা এক্সট্রা প্রেসার কাজ করছে, যেটা কিনা চাপ দিয়ে ফিল্টারটাকে বার করিয়ে দিচ্ছে। কারণ হতে পারে পোর্স গুলো বন্ধ হয়ে গেছে রেসিডিউ দিয়ে, হতে পারে খুবই স্লো ফিল্ট্রেশন হচ্ছে, ওই অবস্থায় ফাস্ট ফরওয়ার্ড করার জন্য একটু এক্সট্রা চাপের প্রয়োজন। চাপটা দেবো কি দিয়ে, আঙুল দিয়ে তো চাপ দিতে পারি না, তাতে ইম্পিউরিটি কন্টামিনেশন হয়ে গেল। তো এয়ারকে ইউজ করা হয় প্রেসারটা দেওয়ার জন্য, এয়ারের প্রেসারেই যাতে ফিল্ট্রেশনটা হয়ে যায়। এয়ারের প্রেসারটা বাড়বে কেমন করে, যেখানে ফিল্ট্রেশনটা যাচ্ছে ওখান থেকে এয়ারটাকে বার করে নিচ্ছি,
তাহলে উপরের এয়ার প্রেসারটা ফিল্ট্রেশনটা করিয়ে দিচ্ছে, কারণ নিচে ভেতরে এয়ার নেই, তাই এইখান থেকে এয়ারটাকে বার করে নেওয়া হচ্ছে। সো এটাকে বলা হচ্ছে ভ্যাকুয়াম ফিল্ট্রেশন। সো দিস আর দ্য মেথড ফিল্ট্রেশনে যেগুলো ইউজ করা হয়। মেনলি এখানে ইনসলিবল ইম্পিউরিটি গুলোকে ক্লিয়ার করা হয়, ঠিক আছে। সলিবল যেগুলো সলিবল টার্গেট মলিকিউল ওটা ফিল্ট্রেট ফর্মে নিচে চলে যায়, আর ইনসলিবল ইম্পিউরিটি যেটা আছে ওটাকে ক্লিয়ার করে দেওয়া হয় এই মেথডটার থ্রু দিয়ে। হোপফুলি ইজি মেথড, কোনো কনসেপ্ট মানে ইজি কনসেপ্টস আছে এখানে, নিশ্চয়ই কমন সেন্স থেকে বুঝতে পারছো। স্টিল কারো যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করে নেবে। নেক্সট, ক্রিস্টালাইজেশন। এখানে কি করা হয় মেথডটা, ক্রিস্টালাইজেশনের মেথডটা ভালো করে দেখো। প্রথমে কি করা, এখানে কাদের জন্য অ্যাপ্লিকেবল আগে দেখে নি। ক্রিস্টালাইজেশন মেথডটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল যারা ওই হট সলিউশনের জায়গাতে কাজ করে, অর্থাৎ হট কন্ডিশনে সলিবল হয় আর কোল্ড কন্ডিশনে প্রেসিপিটেট বা ক্রিস্টাল ফর্মে নিচে পড়ে, এরকম মলিকুলের জন্য। অর্থাৎ কোন মলিকুলের জন্য কারা অ্যাপ্লিকেবল, কোন সিচুয়েশনে কোন ফিজিক্যাল মেথডটা ইউজ করব। এখানে যেটা ইউজ করব, এমন সলিউশন এমন মলিকুল ইউজ করতে হবে, এমন মলিকুলকে ক্রিস্টালাইজেশনের থ্রু দিয়ে আমরা সেপারেট করতে পারি ফ্রম দ্য ইম্পিউরিটি, যদি মলিকিউলটা কোন ধরনের মলিকুলে ক্রিস্টালাইজেশন করে আমরা ইম্পিউরিটি থেকে আলাদা করতে পারি, মলিকিউলটাকে কোন একটা সলভেন্টে, সলভেন্টটা ওয়াটার নয়, অনেক কিছুই হতে পারে, ওয়াটার হতে পারে, আদার কোনো বেনজিন, টলুইন, অন্য কোনো অর্গানিক সলভেন্ট হতে পারে, অনেক কিছুই হতে পারে, সলভেন্টটা যাই হোক। সো মলিকুল যেটা নিয়েছি ওটা ওই সলিউশনে হট কন্ডিশনে সলিবল থাকবে, হট কন্ডিশনে সলিবল, আর ওই মলিকুলটা কোল্ড কন্ডিশনে ইনসলিবল, কোল্ড কন্ডিশনে মলিকুলটা ইনসলিবল। মলিকুলটা কোল্ড কন্ডিশনে যদি ইনসলিবল হয় এবং হট কন্ডিশনে সলিবল হয় তখন ক্রিস্টালাইজেশনের মেথডটা ইউজ করা হয়। মেথডটাতে কি করা হয় এক্স্যাক্টলি, মেথডটাতে প্রথমে একটা বিকার নেওয়া হয়, বিকারটাতে মলিকুলটা দেওয়া হয়, মলিকুলটার মধ্যে সলিউশন মানে পার্টিকুলার সলভেন্টে অ্যাড করে দেওয়া হয়। তাহলে সলভেন্টের মধ্যে মলিকুলটা দেওয়া হয়ে গেল, ওই মলিকুলের মধ্যে টার্গেট মলিকুলটাও আছে আবার ইম্পিউরিটি মলিকুলও আছে, ঠিক আছে। এবারে ওটাকে গরম করা হয়, হট কন্ডিশনে নিয়ে যাওয়া হয়। হট কন্ডিশনে কে সলিবল, হট কন্ডিশনে কি ইম্পিউরিটি সলিবল ওই সলভেন্টে, না, হট কন্ডিশনে শুধু মলিকুলটা সলিবল। তাই হট কন্ডিশনে মলিকুলটা আস্তে আস্তে সলিবল হয়ে যায়, কিন্তু ইম্পিউরিটি গুলো সলিবল হয়নি, কিন্তু মলিকুলটা আস্তে আস্তে সলিবল হয়ে গেছে। এই অবস্থাতে অর্থাৎ দেখো ইনিশিয়ালি কি করা হয়েছে, ইনিশিয়ালি ইমপিওর সলিডটাকে নেওয়া হয়েছে, ইমপিওর সলিড মানে মলিকুল আছে এবং তার মধ্যে ইম্পিউরিটি আছে, তার মধ্যে সলভেন্ট ঢালা হয়েছে, ঘাটানো হয়েছে, যতটা নরমালি সলিবল হয়ে যাওয়ার হয়ে গেছে। তারপরে পুরো জিনিসটাকে হিট করা হয়েছে, হিট করে গরম করা হয়েছে যাতে একটা হট সলিউশন তৈরি হয়। হট সলিউশনে মলিকুলটা ভালো রকম ভাবে সলিবল হয়ে গেছে, দিয়ে একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি করেছে, ভালো রকম সলিবল হয়ে গিয়ে স্যাচুরেটেড সলিউশন তৈরি করেছে, কিন্তু ইম্পিউরিটি গুলো সলিবল হয়নি। এবারে এই অবস্থায় কি করা হয়, এই অবস্থায় বা হতে পারে ইম্পিউরিটি গুলো সলিবল হয়ে গেছে, হট কন্ডিশনে তো সবাই সলিবল হয়ে গেছে, হট কন্ডিশনে সবাই সলিবল হয়ে গেছে, কিন্তু কোল্ড কন্ডিশনে শুধু মলিকিউলটাই ইনসলিবল হবে, ইম্পিউরিটি গুলো কোল্ড সলিউশনে সলিবলই রয়ে যাবে। অর্থাৎ এখানে কোন ধরনের জন্য ইউজ করা হলো, আগেরটা ঠিক উল্টো, ইম্পিউরিটি গুলো যদি অল টাইম সলিবল থাকে তার জন্য এই মেথডটা। আগের ফিল্ট্রেশনে কারা ছিল, ইনসলিবল ইম্পিউরিটি তখন ফিল্ট্রেশন, আর সলিবল ইম্পিউরিটি তখন ক্রিস্টালাইজেশন। সলিবল ইম্পিউরিটি যদি হয় তখন ক্রিস্টালাইজেশন। কেন, ইম্পিউরিটিও সলিবল, মলিকিউলটাও সলিবল, মলিকিউলটাও হট কন্ডিশনে সলিবল, তাহলে হট কন্ডিশনে যখন পৌঁছেছি তখন সেখানে ইম্পিউরিটি তো কোল্ড কন্ডিশনেই সলিবল ছিল। সো হট কন্ডিশনের সলিউশনটার মধ্যে কে কে রয়েছে, এই হট কন্ডিশনের সলিউশনটার মধ্যে সলিবল মলিকিউল আছে যে কিনা হট অবস্থায় সলিবল থাকে, আবার এর মধ্যে হট কোল্ড সব অবস্থাতেই সলিবল ইম্পিউরিটিও প্রেজেন্ট আছে। হট কোল্ড, হট এবং কোল্ড সমস্ত অবস্থাতেই, হট এবং কোল্ড সমস্ত অবস্থাতেই ইম্পিউরিটিটাও সলিবল হয়ে প্রেজেন্ট আছে, আর মলিকিউলটাও, টার্গেট মলিকিউলটাও হট অবস্থায় প্রেজেন্ট আছে ইন দা সলিউশন। এবারে আমি কি করব, স্লোলি কুল ডাউন করব। এই যে কুল ডাউন করা হচ্ছে স্লোলি, কুল ডাউন করলে কি হবে, কে কোল্ড অবস্থায় ইনসলিবল, ইম্পিউরিটি গুলো, না, ইম্পিউরিটি গুলো অল টাইম সলিবল। কোল্ড অবস্থায় ইনসলিবল কে,
এই যে মলিকুলটাই এমন, সে কোল্ড কন্ডিশনে ইনসলুবল, এরকম মলিকুলের জন্যই মেথডটা অ্যাপ্লিকেবল। তার মানে কোল্ড অবস্থায় যেই আমি আস্তে আস্তে স্লোলি কুল ডাউন করব, কে প্রেসিপিটেট হয়ে ইনসলুবল ফর্মে বেরিয়ে চলে আসবে সলিউশনের বাইরে, মানে সলিউশনের নিচে জমা হতে শুরু করবে, কে? যেটা কিনা টার্গেট মলিকুল ছিল, কারণ ওটাই কোল্ড সলিউশনে ইনসলুবল ছিল। হট কন্ডিশনে, কোল্ড কন্ডিশনে সব অবস্থায় ইম্পিউরিটি সলিউবল ছিল, কিন্তু কোল্ড কন্ডিশনে মলিকুলটা নিজেই ইনসলুবল ছিল। তাই এই অবস্থায় কোল্ড কন্ডিশনে মলিকুলটা আস্তে আস্তে প্রেসিপিটেট তৈরি হওয়া শুরু করবে। এবার এখানে খুব একটা ইম্পর্টেন্ট টেকনিক আছে। প্রেসিপিটেট বলছি, ক্রিস্টালের সঙ্গে ডিফারেন্সটা কি? প্রেসিপিটেট মানে অ্যামরফাস, তার কোনো প্রপার জিওমেট্রি নেই। তাই যদি ক্রিস্টাল বানাতে হয়, মানে প্রপার জিওমেট্রি ওয়ালা মলিকুলকে বানাতে হয় ইন দ্য সলিড স্টেট, প্রপার জিওমেট্রি থাকবে, প্রপার শেপ, সাইজ, ভলিউম থাকবে, এরকম ভাবে যদি মলিকুলটাকে পেতে হয়, তাহলে কি করতে হবে? এই যখন কুল ডাউনটা হবে, কুল ডাউনটার প্রসেসে তিনটে জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে ভেরি স্লো কুল ডাউন করতে হবে, স্লো কুলিং ডাউন, যাতে তাড়াহুড়ো করা যাবে না, ফটফট করে ঠান্ডা করে দিলাম, গরম জিনিস থেকে নামিয়ে ঠান্ডা বরফের মধ্যে ঢুকিয়ে দিলাম, এরকম করলে হবে না। একদম রুম টেম্পারেচারে জাস্ট ফেলে রেখে দিতে হবে, যাতে নিজের মতন করে ভেরি স্লোলি কুল ডাউন হয়। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, জিরো ভাইব্রেশন বা ডিস্টারবেন্স, অর্থাৎ যখন ওইটা কুল ডাউন হচ্ছে, বিকারটাকে একটু নাড়িয়ে দিলাম। প্র্যাকটিক্যাল হলে, প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে বাচ্চারা কি করে, একটু দেখি কতটা হলো, একটু ঢাকনাটা খুলে দেখি, একটু নড়ে গেল, যত ভাইব্রেশন হবে ক্রিস্টাল তৈরি হবে না, প্রেসিপিটেট হয়ে অ্যামরফাস ফর্মে প্রেসিপিটেট হয়ে বেরিয়ে যাবে, ক্রিস্টালটা তৈরি হবে না। ক্রিস্টাল হতে গেলে পুরো বিকারটাকে আনডিস্টার্বড রাখতে হবে, একটুও যেন ভাইব্রেশন না হয়। ইভেন এয়ারের ফ্লুইড থ্রু দিয়ে ভাইব্রেশনটাও যদি হয়, সেটাকেও প্রিভেন্ট করার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে এয়ার ফ্লুইড থ্রু দিয়ে, এয়ার টার্বুলেন্সের জন্য মিনিমাম ভাইব্রেশন যেন ওই বিকারের সলিউশনের মধ্যে না হয়। কুল ডাউন হবে এবং নো ভাইব্রেশন, জিরো ভাইব্রেশন। এই অবস্থায় যদি আমি ভেরি স্লো কুল ডাউন করতে পারি উইথ জিরো ভাইব্রেশন, তাহলে যখন আস্তে আস্তে ও সলিড হতে, মানে ঠান্ডা হতে শুরু করবে, তখন যেটা ঠান্ডা অবস্থায় ইনসলুবল, সেই মলিকিউলটা, টার্গেট মলিকিউলটা আস্তে আস্তে ক্রিস্টাল ফর্ম হতে শুরু করবে, ক্রিস্টাল ফর্ম হতে শুরু করবে এবং নিচের দিকে আস্তে আস্তে ক্রিস্টাল ফর্মে পড়তে শুরু করবে। ক্রিস্টাল মানে ডেফিনিট জিওমেট্রিক প্যাটার্ন। অনেক সময় আবার কি করা হয়, ক্রিস্টালাইজেশন প্রসেসটাকে একটু জোরদার করার জন্য আগে থেকে তৈরি হওয়া একটা বা দুটো ক্রিস্টাল দিয়ে দেওয়া হয়, প্রথমেই দিয়ে দেওয়া হয়, যাতে ওই একটা বা দুটো ক্রিস্টালটাকে বেস করে অন্যান্য ক্রিস্টালগুলো ওর চারপাশে জমা হয়, তৈরি হতে পারে। কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে, ওই বারবার ঢাকনা খুলবো এন্ড তারপরে দেবো, এরকম করলে হবে না। সলিউশন ডিস্টার্ব হয়ে গেলে, নড়ে গেলে, ভাইব্রেশন হয়ে গেলে ক্রিস্টাল তৈরি হবে না। ক্রিস্টাল তৈরি হওয়া একটা ভেরি আর্টিকুলেট মেথড সলিউশনের রেসপেক্টে। আমরা যেরকম আর্ট করি, আর্ট মানে ছবি আঁকি, গল্প লিখি, গান লিখি, কবিতা লিখি, দিস আর দ্য আর্ট থিং, সেই বা অভিনয় করি, এই আর্ট থিং করতে গেলে যেরকম পিস অফ মাইন্ডের দরকার হয়, তবে আর্টটা বেরোয় ভেতর থেকে, ঠিক একই রকম ভাবে মলিকুলের ভেতর থেকে আর্টিকুলেট ওয়েতে যদি তোমাকে ক্রিস্টালের প্রপার শেপ নিয়ে আসতে হয়, ওকে আনডিস্টার্ব রাখতে হবে। সো আনডিস্টার্বড অবস্থায় যদি থাকে, তাহলে আস্তে আস্তে ক্রিস্টাল তৈরি হবে। ক্রিস্টালাইজেশন প্রসেসটাকে একটু প্রমোট করার জন্য প্রথমেই দুই একটা ছোট ক্রিস্টাল দিয়ে দেওয়া যেতে পারে ওই মলিকুলের, যেটা হয়তো আগেই তৈরি করে রাখা ছিল। আগেই তৈরি হওয়া ক্রিস্টাল দুই একটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে ক্রিস্টালাইজেশন প্রসেসটা একটু ফাস্ট ফরওয়ার্ড হয়। ওই ক্রিস্টালটাকে বেস করে বাকি ক্রিস্টালগুলো জমা হয়ে তৈরি হতে থাকে। এবারে যখনই তৈরি হবে, ক্রিস্টালটা আস্তে আস্তে নিচে সেটেল ডাউন হলো, এবারে কি মেথড, সেই ফিল্ট্রেশন করো। উপরে যে ফিল্টারটা, ওর মধ্যে ইম্পিউরিটি গুলো সলিউবল অবস্থায় রয়ে গেছে, আর ক্রিস্টালটা যেটা কিনা আমার টার্গেট মলিকিউল ছিল, সেটা আমি পেয়ে গেছি, রেসিডিউ ফর্মে ক্রিস্টালটা পেয়ে যাবো। তো তখন ফিল্টার পেপারের উপর আমরা দেখতে পাবো, ফিল্টার পেপারের উপর এরকম ভাবে ক্রিস্টালগুলো জমে আছে, সেখান থেকে আলাদা করে নিতে হবে। তাহলে এখানে ক্রিস্টালাইজেশনের সময় যখন কুলিং ডাউনটা করব, ক্রিস্টালাইজেশনের প্রথমে তো হিট করলাম, হিটের পরে যখন কুল ডাউন করছি, হিটের পরে কুল ডাউন যখন করছি, তখন কিন্তু স্লো হবে এবং ভাইব্রেশন থাকলে হবে না। এখানে ইম্পিউরিটি গুলোর নেচার কেমন হতে হবে, ইম্পিউরিটি গুলো যেন সলিউবল ইম্পিউরিটি হয়, ইম্পিউরিটি গুলোকে হতে হবে সলিউবল ইম্পিউরিটি, আর মলিকুলটাকে হতে হবে ওই পার্টিকুলার সলভেন্টে এমনিতে ইনসলিউবল কিন্তু হট কন্ডিশন সলিউবল। এই পার্টিকুলার ক্রাইটেরিয়া স্যাটিসফাই হলে আমরা ক্রিস্টালাইজেশন মেথড, যেটা তোমাকে এক্সপ্লেন করলাম, সেটা শুধু আমরা মলিকুলকে সেপারেট আউট করে নিতে পারবো, পিউরিফাই করে নিতে পারবো। নেক্সট সাবলিমেশন। তো সাবলিমেশন মেথডটা কি, এটাও ভেরি ইজি মেথড। তাদের জন্য অ্যাপ্লিকেবল যখন ভোলাটাইল, একজন ভোলাটাইল অন্যজন নন ভোলাটাইল। তো ধরলাম টার্গেট মলিকিউল যেটা আছে ওটা ভোলাটাইল, মানে কি, রুম টেম্পারেচারে রাখলে বা অল্প হিট দিলে সাবলাইম করে যাবে, লিকুইড স্টেটে যাবে না, ডাইরেক্টলি ভেপারে চলে যাবে।
আর যে ইম্পিউরিটি আছে ওটা নন ভোলাটাইল, তাহলে ওটা সাবলাইম করবে না, ওটা ভেপার স্টেটে যাবে না। তাহলে কি করা হবে, এরকম একটা রাউন্ড বিকার টাইপের একটা ফ্লাস্ক নেওয়া হয়, যে ফ্লাস্কের মধ্যে সলিউশন আছে এবং সলিউশনের মধ্যে মলিকুলও আছে এবং মলিকুলের মধ্যে ইম্পিউরিটিও মিশিয়ে আছে। এবারে যখনই হিট করা হয় উপরটা বন্ধ থাকে, কারণ এখান থেকে বেরিয়ে গেলে তো চলবে না, আমার তো মলিকুলটাকে চাই। ভোলাটাইল মলিকুলটা যদি এখান দিয়ে ভেপার হয় বেরিয়ে চলে যায় তাহলে চলবে না, তাই উপরটাকে কটন প্লাগ দিয়ে বন্ধ করা আছে মুখটাকে। এবারে এই অবস্থায় নিচ থেকে হিট দিচ্ছি, ক্লিয়ারলি তোমার যেটা মোর ভোলাটাইল, যেটা কিনা মলিকুলটা আমি ধরে নিচ্ছি, মলিকুলটা যদি মোর ভোলাটাইল হয় সে তাহলে সাবলাইম করা শুরু করবে, লিকুইড স্টেটে যাবে না, ডাইরেক্টলি ভেপার তৈরি হওয়া শুরু করবে। আর নন ভোলাটাইল যে ইম্পিউরিটি সে রয়ে যাবে, সে অল্প হিটেই ভোলাটাইল হবে না, রয়ে যাবে। এবারে যে সাবলাইম করে গেল উপরটা তো বন্ধ আর বিকারের উপর দিকটা তো ঠান্ডা, এই ফ্লাস্কের উপর দিকটা তো ঠান্ডা, ফ্লাস্কের গরম তো নিচে আছে, তাহলে গরম নিচে থেকে দিচ্ছি, উপরের দিকটা ঠান্ডা আছে, তাহলে সাবলিমেট যেটা তৈরি হলো, মানে ভেপার হয়ে যে সাবলিমেটটা তৈরি হলো, উপরের দিকে যে সাবলিমেটটা উঠলো ওটাই ঠান্ডা কন্ট্যাক্টে এসে, সারফেসে কন্ট্যাক্টে এসে আবার রিকন্ডেনসেশন হয়ে যাবে, রিকন্ডেনসেশন হয়ে জমতে শুরু করবে। তাহলে ভোলাটাইল হয়ে ভেপারে গেল কিন্তু বেরোলো না, উপরের গাটা ঠান্ডা ছিল সেখানে আবার কন্ডেন্স করে জমতে শুরু করলো, আর নিচে নন ভোলাটাইল ইম্পিউরিটি রয়ে গেছে। এটা উল্টো হলেও হতে পারতো, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে না হয় যদি সিচুয়েশন এরকম হতো যে মলিকিউলটা নিজে নন ভোলাটাইল, তাহলে মলিকিউলটা নিচে রয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ইম্পিউরিটি গুলো হয়তো ভোলাটাইল, তবে সেক্ষেত্রে সবকটা ইম্পিউরিটিকে ভোলাটাইল হতে হবে। কোনো একটা ইম্পিউরিটিও যদি নন ভোলাটাইল রয়ে যায় তাহলে সে কিন্তু মলিকুলের সঙ্গে রয়ে যাবে। সবকটা ইম্পিউরিটি, অল ইম্পিউরিটি, সবকটা ইম্পিউরিটিকে সেক্ষেত্রে ভোলাটাইল হতে হবে। সবকটা ইম্পিউরিটি ভোলাটাইল হবে কি হবে না আমার পক্ষে তো জানা সম্ভব নয়, তাই কোন সিচুয়েশনে বেশি অ্যাপ্লিকেবল, যেখানে ইম্পিউরিটি গুলো নন ভোলাটাইল আর মলিকুলটা ভোলাটাইল, মলিকুলটা টার্গেট মলিকুলটা বেরিয়ে যাবে, ভোলাটাইল হবে তো সাবলিমেট হয়ে উপরের দিকে বেরোনোর চেষ্টা করবে এবং উপরের কাচের বডিতে ঠান্ডা পেয়ে, ঠান্ডা সারফেস পেয়ে সেখানে কন্ডেন্স করবে। আমি পরে চেঁচে নেবো, চেঁচে বার করে নেবো, সেই ঠান্ডা সারফেস থেকে মলিকুলটাকে আমি চেঁচে বার করে নেবো এবং সেইভাবে বার করে নিতে পারলে তখন আমরা পিওর ভোলাটাইল মলিকুলটাকে পেয়ে গেলাম, যেটা কিনা কন্ডেন্স করে গেছিল এবং কন্ডেন্স করাতে সলিড অবস্থায় পেয়ে গেলাম। তারপরে তাকে নিয়ে ফার্দার যে রিঅ্যাকশনস করা বা তার প্রপার্টি চেক করা সেগুলো আমি করব। কিন্তু যদি এরকম সিচুয়েশন হয় যেখানে মলিকুলটা নন ভোলাটাইল, সেক্ষেত্রে অল ইম্পিউরিটিকে ভোলাটাইল হতে হবে, তবে এই মেথডটা ইউজ করতে পারবো, যে সব ইম্পিউরিটি যেন ভোলাটাইল হয়ে বেরিয়ে যায়, কোনো একটা দুটো ইম্পিউরিটি যেন নন ভোলাটাইল অবস্থায় রয়ে না যায়, কারণ ইম্পিউরিটি নন ভোলাটাইল অবস্থায় রয়ে গেলে সে নন ভোলাটাইল সলিউটের সঙ্গে, নন ভোলাটাইল মলিকুলটার সঙ্গে মিশে রয়ে যাবে। নন ভোলাটাইল সলিউটটার সঙ্গে যদি মিশে রয়ে যায় তাহলে তো পুরো পিউরিফিকেশনটা হলো না, তাই না? তো সেক্ষেত্রে এই মেথডটা অতটা সুইটেবল মেথড হলো না। সেটা হচ্ছে সাবলিমেশন, যেখানে ভোলাটিলিটির উপর বেস করে কোন প্রপার্টিকে ইউজ করা হচ্ছে, ভোলাটিলিটি অফ দ্য মলিকুল অর দ্য ইম্পিউরিটি, ইম্পিউরিটি বা মলিকুল তাদের ভোলাটিলিটি কেমন, কে আগে উবে যাবে, কে আগে ভেপারে চলে যাবে, অল্প হিটেই বা রুম টেম্পারেচারে কে বেরিয়ে যাবে। ফর এক্সাম্পল কোথায় এটা অ্যাপ্লিকেবল, ধরো সোডিয়াম ক্লোরাইড, সেটাও সাদা রঙের দেখতে, ছোট ছোট দানার মতন আছে, সোডিয়াম ক্লোরাইড সাদা রঙের দেখতে। আর ন্যাপথালিন, ন্যাপথালিনের গুঁড়ো, কোন ন্যাপথালিন, যে ন্যাপথালিন তোমার দোকানে বিক্রি হয়, টয়লেট হিসাবে তুমি পারচেস করো অথবা জামা কাপড়ে দেওয়ার জন্য পারচেস করো, টয়লেট ক্লিনার হিসেবে টয়লেটে দেওয়ার জন্য বা জামা কাপড়ে দেওয়ার জন্য তুমি যে ন্যাপথালিন পারচেস করো, যেটাকে ন্যাপথা বলা হয় সাধারণভাবে, সেই ন্যাপথালিন। তো ন্যাপথালিন আছে, সেটারও গুঁড়ো করে দিয়েছি, পুরো গুঁড়ো করে দিয়েছি একদম, অর্থাৎ গুঁড়ো করে দিয়েছি মানে কিন্তু আর বোঝা সম্ভব, ন্যাপথালিন কিন্তু বল ফর্মে নেই, পুরো গুঁড়ো, ডাস্ট পাউডার। এবার সোডিয়াম ক্লোরাইডও আছে, ন্যাপথালিনও আছে, তাদের মিক্সচার আছে। এবার এই মিক্সচারে তুমি দেখে তো বুঝতে পারছো না, সবই সাদা গুঁড়ো, ন্যাপথালিনের গুঁড়ো সাদা গুঁড়ো, সোডিয়াম ক্লোরাইডের গুঁড়ো সাদা গুঁড়ো। তোমাকে জিজ্ঞেস করা হলো যে কোন কোন মেথডের থ্রু দিয়ে, এখন অবধি যা পড়লাম তার বেসিসে দেখি কে বলতে পারে কোন কোন মেথডের থ্রু দিয়ে ন্যাপথালিন এবং সোডিয়াম ক্লোরাইডের গুঁড়ো মিক্সচার থেকে ওদেরকে সেপারেট করা পসিবল। তো কে দুই একজন আনসার দাও, কে কি বুঝলে একটু বলো, একটু শুনি, আমিও তারপরে হিন্ট দিচ্ছি যে কোন কোন মেথডের থ্রু দিয়ে এটা পসিবল হতে পারে। কেউ যদি কিছু বলতে চাও বলো। সোডিয়াম ক্লোরাইড আছে আর ন্যাপথালিন আছে, তাদের গুঁড়োকে মিক্স করা হয়েছে, কি কি মেথডের থ্রু দিয়ে তাদেরকে সেপারেট করা পসিবল, পিউরিফাই করা পসিবল, বলো, কেউ কি বলবে? সাবলিমেশন, সাবলিমেশন একটা মেথড হতে পারে, গুড। সাবলিমেট কি হবে, কে সাবলাইম করবে বল? ভোলাটাইলটা হবে ওই ন্যাপথালিন আর নন ভোলাটাইল হবে NaCl।
তারপরে ন্যাপথালিনটা সাবলিমেট করবে আর সোডিয়াম ক্লোরাইডটা সাবলিমেট করবে না, তাই তো? নিচে সোডিয়াম ক্লোরাইডে পড়ে যাবে। বল বল। আর নিচে সোডিয়াম ক্লোরাইডে থেকে যাবে আর সাবলিমেট ওই ন্যাপথালিনটা হয়ে যাবে। হ্যাঁ সেটাই বলছি, তার মানে যেটা ন্যাপথালিন যখন একটু হিট করবো ওই মিক্সচারটাকে, যেটা সোডিয়াম ক্লোরাইড ওটা সাবলিমেট করবে না, যেটা ন্যাপথালিন ওটা সাবলিমেট করবে। সাবলিমেটটা যখন করবে তখন উপরের দিকে ওটা আবার ঠান্ডা হয়ে জমবে, ওটাকে আবার আলাদা করে কালেক্ট করে বার করে নিতে পারবো। এটা একটা মেথড। আর কিছু সাবলিমেশন একটা মেথড ন্যাপথালিন, কারণ ন্যাপথালিন হচ্ছে আমরা জানি মোর ভোলাটাইল, আর সোডিয়াম ক্লোরাইড তো অ্যাজ সাচ ভোলাটাইলই না। সোডিয়াম ক্লোরাইড ইজ নন ভোলাটাইল কমপ্লিটলি, আর ন্যাপথালিন হচ্ছে ভোলাটাইল, কারণ ন্যাপথালিন আস্তে আস্তে উবে যেতে শুরু করে। নেক্সট আর কোন মেথড কেউ বলতে চাও? আচ্ছা স্যার আমি ঠিকঠাক জানি না বাট হ্যাঁ বল। লোহিতাক্স বলছিস? কার ভয়েস এটা? কে নামটা বলো আগে একটু। লোহিতাক্স? স্যার লোহিতাক্স। হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার আমি ঠিকঠাক জানি না কিন্তু NaCl রুম টেম্পারেচারে ওয়াটার হয়ে যায় না একটু, মানে লিকুইড সাবস্টেন্স হয়ে যায়। NaCl কেমন করে ওয়াটার হয়ে যাবে? না মানে নুন নরমালি নুন কেমন করে জল হয়ে যাবে? স্যার মানে নুন এমনি মানে মাটি যেমন ছড়িয়ে থাকলে হয়, এটা মানে কি করে হয় ওটা জানি না। নুন জল হয় না, কি হয় ভালো করে ভেবে বল। নুন কখনোই জল হয় না, কি হয় ভেবে বল। কোন বোর্ড থেকে তোর ব্যাকগ্রাউন্ড? CBSE না ISE? 10 কোন বোর্ডে? CBSE। ওই জন্যই এরকম কোশ্চেন করছিস। ভালো করে ভেবে বল যে নুন জল কখনোই হয় না, কিন্তু ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন এর কেস নুনের মধ্যে থাকে হচ্ছে ইমপিউরিটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওই ম্যাগনেসিয়াম ক্লোরাইড সে হচ্ছে এফারভেসেন্স করতে পারে, মানে ময়েশ্চার থেকে জল অ্যাবজর্ব করতে পারে, সরি অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে। তাই নুনটার কিছুই হয় না, কিন্তু ওই নুনের মধ্যে মিশে থাকা ইমপিওর ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ইমপিওর ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা কিনা সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে ইমপিউরিটি হিসেবে মিশে আছে, সেই মিশে থাকা জিনিসটা, ইমপিওর জিনিসটা অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চারকে অ্যাবজর্ব করে নেয়। ময়েশ্চারের মধ্যে বা যে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করলো তার মধ্যে ওরা নিজেরাই গুলে যায়। NaCl যেটা ছিল সেটাও গুলে যায়, MgCl2 CaCl2 ইমপিউরিটি গুলোও গুলে যায়। তাই নুনটা জল হয় না, ময়েশ্চার থেকে অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চার নিয়ে তার মধ্যে ওই নুনটা ডিজলভ হয়ে যায়। নুন নুনই থাকে, জল জলই থাকে, তারা মিশে যায়, সলিউশন তৈরি হয়ে যায় ওখানে একটা। অ্যাপারেন্টলি চোখে দেখলে কি মনে হবে সাদা রঙের নুন ছিল, কিছুক্ষণ বাদে দেখলাম জল হয়ে গেল, ওটা নুন জল তৈরি হয়েছে বস, জল হয়নি। সাদা রঙের নুন ছিল, কিছুক্ষণ বাদে দেখছি জল হয়ে গেছে। বর্ষাকালে বিশেষ করে বেশি দেখতে পাওয়া যায়, কারণ বর্ষাকালে বাতাসে ময়েশ্চার বেশি থাকে, তাই ময়েশ্চার টানলে বেশি থাকে। বাড়িতেই চাইলে এক্সপেরিমেন্ট করতে পারো, খানিকটা এক ডলা নুন নেবে, দিয়ে একদম বারান্দার মধ্যে রেখে দেবে, খানিকটা নুন নাও দিয়ে বারান্দার মধ্যে রেখে দাও, এমন ভাবে রাখবে যেন বৃষ্টির জল না লাগে। এই অবস্থায় একদিন বাদে দেখো ওইখানে নুনটাই নেই, পুরো জায়গাটা জল হয়ে গেছে। তারপরে যদিও এটা রেকমেন্ডেড নয়, জাস্ট পানির জন্য বলছি, ওই জলটাকে যদি একটু টেস্ট করে দেখো, আবার বলছি রেকমেন্ডেড নয়, ঠিক আছে, জাস্ট মজা করার জন্য বলছি, কারণ বারান্দায় রেখেছে নোংরা লাগতে পারে ওখানে। ওই জলটাকে টেস্ট করে দেখলে দেখবে ওটা নোনতা জল পুরো, ওই নুনটা বাতাস থেকে ময়েশ্চার নিয়ে ডিজলভ হয়ে গেছে ওই জলটার মধ্যে। অ্যাকচুয়ালি নুনটা ময়েশ্চারটা নেয় না, নুনের মধ্যে থাকে ইমপিউরিটি MgCl2 আর CaCl2, ওই ইমপিউরিটি গুলো ময়েশ্চারটাকে টানে, আর নুনের কিছু করার নেই, সেটাও ডিজলভ হয়ে যাবে তখন তার মধ্যে, ওটা নুন জল তৈরি হয়ে গেছে, নুনটা জল হয়ে যায়নি। ঠিক আছে লোহিতাক্স, ক্লিয়ার? ওকে স্যার। ওকে আচ্ছা, তা এবার বলো নুন আর সোডিয়াম ক্লোরাইড, নুন আছে আর হচ্ছে ন্যাপথালিন আছে, সাবলিমেশন একটা মেথড শীর্ষ প্রপোজ করেছে, এছাড়া আর কেউ কোনো প্রপোজাল দিতে চাও? আর কি মেথডে ন্যাপথালিন এবং সোডিয়াম ক্লোরাইড এদের গুঁড়োটাকে আমি আলাদা করতে পারবো? ফিল্ট্রেশন হবে। ফিল্ট্রেশনে কি করে করব বল একটু, কোন সলভেন্টে ডিসলভ করব দিয়ে একটু বুঝিয়ে বল। ফিল্ট্রেশন ক্যান বি আ ওয়ে, কেমন করে করব বল? জলের মধ্যে যদি NaCl আর ন্যাপথলিনকে গুলি, তাহলে ন্যাপথলিন তো পোলার সলভেন্টে তো ডিসলভ হবে না। সো জল এবং ন্যাপথলিনকে যদি আমি জলে গুলে দিই, কে ডিসলভ হবে? NaCl ডিসলভ। NaCl ডিসলভ হয়ে গেল, আর ন্যাপথলিনটা ডিসলভ রইলো না, ইমপিউরিটি অবস্থায় রয়ে গেল, ইমপিওর ইমপিউরিটি, সরি ইনসলেবল ইমপিউরিটি। এবারে ফিল্ট্রেশন যদি করি তাহলে ফিল্ট্রেটে কে চলে যাবে? ফিল্ট্রেটে NaCl চলে যাবে, NaCl এর সলিউশনটা ফিল্ট্রেট হয়ে নিচে বেরিয়ে যাবে, উপরে রেসিডিউতে ফিল্টার পেপারে কি আটকে যাবে? ন্যাপথলিন। সো ক্লিয়ারলি ন্যাপথলিন, সো ক্লিয়ারলি এইভাবে সেপারেট হয়ে যাবে, অর্থাৎ নিচে বেরিয়ে গেল হচ্ছে তোমার কি বলে NaCl এর ফিল্ট্রেট, উপরে রয়ে গেল ন্যাপথলিন, ক্লিয়ারলি এইভাবেও সেপারেট হবে। সো দুটো মেথডের থ্রু দিয়ে আমরা যে কোনো মেথডের থ্রু দিয়ে সেপারেট করতে পারি।
গুড। পরেরটা কি বলছে? বলছে সিম্পল ডিস্টিলেশন। সো ডিস্টিলেশনে কাদের জন্য ইউজ করা হয়? প্রত্যেকটা সিচুয়েশনে কোশ্চেনের জোন কোনটা ভালো করে বলে দিচ্ছি। কোশ্চেন জোনটা হচ্ছে এখানে প্রসিডিওর কেউ জিজ্ঞেস করবে না, এই জল ঢালো গোলো এইসব প্রসিডিওর কেউ জিজ্ঞেস করবে না, বলবে কোন সিচুয়েশনে এটা অ্যাপ্লিকেবল, এই মেথডটা বস কার জন্য অ্যাপ্লিকেবল, কোথায় এই মেথডটা থ্রু দিয়ে সেপারেশন করবে, এটা হচ্ছে কোশ্চেন জোন। যার জন্য কনসেপ্টটা জেনে রাখতে হচ্ছে যে ন্যাপথালিন আর সোডিয়াম ক্লোরাইড এর জন্য কোন মেথডটা অ্যাপ্লিকেবল। তুমি বললে সাবলিমেশন মেথড, সো এইটাই কোশ্চেন জোন, যে সাবলিমেশন মেথড এবং কেন সাবলিমেশন মেথড। তুমি বললে ফিল্ট্রেশন মেথড এবং কেন ফিল্ট্রেশন মেথড। সো এই জায়গাটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এখানে কেউ প্রসিডিওর জিজ্ঞেস করবে না যে কেমন করে করলে না, প্রসিডিওর ডিটেল বলো। এটা হিস্ট্রি এক্সাম নয়, এখানে জাস্ট কেমিস্ট্রিটা জানতে চাইবে, যে কনসেপ্টটা জানতে চাইবে যে কিরকম মলিকুল হলে তুমি কোন ফিজিক্যাল মেথডের হেল্প নিয়ে পিউরিফিকেশনটা করছো। সো ডিস্টিলেশন কাদের জন্য হবে? ডিস্টিলেশন হচ্ছে যে সমস্ত লিকুইড যাদের বয়েলিং পয়েন্ট কম, লোয়ার বয়েলিং পয়েন্ট, আর কারোর হয়তো হায়ার বয়েলিং পয়েন্ট, অর্থাৎ ডিফারেন্স ইন বয়েলিং পয়েন্ট, ডিফারেন্স ইন বয়েলিং পয়েন্ট যাদের আছে এরকম লিকুইড, একটা লোয়ার বয়েলিং পয়েন্ট আর একটা হায়ার বয়েলিং পয়েন্ট। লিকুইড আছে দুটো যার একটার বয়েলিং পয়েন্ট খুবই কম, যেমন ফর এক্সাম্পল অ্যাসিটোন, ফর এক্সাম্পল অ্যালকোহল, যারা রুম টেম্পারেচার ইভাপোরেট হয়ে যায়, তাই না? স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, রুম টেম্পারেচার হাতে একটু ঘষছে স্যানিটাইজার ইভাপোরেট হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে জল আছে, ধরো তাহলে জল আর অ্যালকোহল এরকম একটা এক্সাম্পল হতে পারে যাদের বয়েলিং পয়েন্টে ভালো রকম ডিফারেন্স আছে, কারণ জলের বয়েল হতে 100 ডিগ্রি অবধি লাগবে, আর অ্যাসিটন অ্যালকোহল এরা ফটাকসে ইভাপোরেট হয়ে যাবে। হাতে স্কিন থেকে ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব করবে, আর স্কিন থেকে ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব করে ইভাপোরেট হয়ে যাবে। তাই স্যানিটাইজারকে ঘষে দেওয়া হচ্ছে, দেন স্যানিটাইজার কিছুক্ষণের মধ্যেই হাত থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। নেল পলিশ রিমুভারে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অ্যাসিটন থাকে বা ইথাইল অ্যাসিটেট থাকে, এন্ড দে আর অলসো ভোলাটাইল। নেল পলিশ রিমুভ করে দিচ্ছে, একটু ফু 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 করছো, ইভাপোরেট হয়ে যাচ্ছে। নেল পলিশ যখন ড্রাই হচ্ছে, ইভেন সেখানেও তোমার অ্যাসিটন মেশানো থাকে বা ইথাইল অ্যাসিটেট মেশানো থাকছে। সো নেল পলিশের কম্পোনেন্টও, নেল পলিশটা কুইকলি ড্রাই হয়ে যাচ্ছে। কেমন করে ড্রাই হচ্ছে? ওখানে সলভেন্টটা কি আছে? নেল পলিশের তো কালারিং পিগমেন্ট আছে, একটা ব্লু কালার, এই কালার, ওই কালার, সেই কালার, চকমকি কালার, অনেক কালার আছে। ওর মধ্যে সলভেন্টটা কি আছে? সলভেন্টটা জল নয় যে তুমি ফুফু ফুফু করছে আর উবে যাচ্ছে। সলভেন্টটা হচ্ছে ওখানে আছে সেটা হচ্ছে একটা অর্গানিক সলভেন্ট, আইদার অ্যাসিটন অথবা ইথাইল অ্যাসিটেট, তার মধ্যে মিক্সচার আছে, বা অন্য কোনো সলভেন্টও থাকতে পারে, বাট দ্যাট ইজ অ্যান অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্টটা তুমি যদি ফুফু ফুফু নাও করো, এমনি কিছুক্ষণ হাতটাকে রেখে দিয়েছো, কিছুক্ষণ মধ্যে এমনি ড্রাই হয়ে যাবে নেল পলিশ। জল এত তাড়াতাড়ি ইভাপোরেট হয় না, 100 ডিগ্রি বয়েলিং পয়েন্ট, ওখানে অন্য অর্গানিক সলভেন্ট আছে যেটা কিনা কিছুক্ষণের মধ্যে এমনি ভোলাটাইল হওয়ার জন্য ইভাপোরেট হয়ে যাচ্ছে, কারণ তার বয়েলিং পয়েন্ট খুবই কম, রুম টেম্পারেচারে তার বয়েলিং পয়েন্ট অ্যাচিভড হয়ে যায়। তাহলে যখন বয়েলিং পয়েন্টের একটা ডিফারেন্স আছে, তখন লিকুইড, দুজনেই লিকুইড, ঠিক আছে, সাবলিমেশনের সঙ্গে একটা ডিফারেন্স আছে। সাবলিমেশনেও একজন ভোলাটাইল হতে হবে, অন্যজনকে নন ভোলাটাইল হতে হবে, বাট তারা সলিড, লিকুইড নয়। একটা সলিড ভোলাটাইল, একটা সলিড নন ভোলাটাইল, এরকম সিচুয়েশনে সাবলিমেশন। আর লিকুইড, একজন ভোলাটাইল লিকুইড মানে বয়েলিং পয়েন্ট খুব কম, অন্যজন নন ভোলাটাইল লিকুইড, বয়েলিং পয়েন্ট অনেক বেশি, যেরকম নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের বয়েলিং পয়েন্ট 333 ডিগ্রি সেন্টিগ্রেড, 333 বা 339 ভুলে গেছি এখন। আর নাইট্রিক অ্যাসিডের বয়েলিং পয়েন্ট 78 ডিগ্রি সেন্টিগ্রেড, হিউজ ডিফারেন্স। 78 এ একজন বয়েল হয়ে ভেপার হয়ে চলে যাবে, অন্যজন 330 অবধি লিকুইড হয়েই বসে থাকবে। তো এরকম যখন সিচুয়েশন, বয়েলিং পয়েন্টে একটা মেজর ডিফারেন্স আছে, তখন এই মেথডটা অ্যাপ্লিকেবল। কেমন করে অ্যাপ্লিকেবল সেটআপটা দেখে নিয়ে এবার। সো এখানে হচ্ছে একটা ফ্লাস্ক আছে, এটা ফ্লাস্ক আছে। এই ফ্লাস্কের মধ্যে লিকুইডটা নেওয়া হয়েছে। কোন লিকুইডটা? দুটো লিকুইডেরই মিক্সচার, যার মধ্যে একটা মোর ভোলাটাইল উইথ আ লো বয়েলিং পয়েন্ট, আর একটা লেস ভোলাটাইল উইথ আ হাই বয়েলিং পয়েন্ট। এদেরকে নেওয়া হয়েছে, মিক্সচারটাকে নেওয়া হয়েছে লিকুইডটার মধ্যে, ওকে, এই ফ্লাস্কটার মধ্যে দিয়ে হিট করা হচ্ছে। সো হিট যখনই করা হবে, কে আগে ইভাপোরেট করবে? যে মোর ভোলাটাইল আর লো বয়েলিং পয়েন্ট, সেই আগে ইভাপোরেট করবে। তো সেই ইভাপোরেট করে বেরিয়ে যাচ্ছে। যখন বেরিয়ে যাচ্ছে, তখন এইখানে একটা সেটআপ রাখা আছে,
এইখান দিয়ে ভেপারটা বেরোতে পারে এবং এইখানে একটা কন্ডেন্সার রাখা আছে, কন্ডেন্সার পাইপ। এই পুরো চ্যানেলটা থ্রু দিয়ে ভেপারটা মুভ করবে, দিয়ে এইখানে আবার জমবে, এইখানে আবার জমবে জিনিসটা। কিন্তু এই যে এখান দিয়ে ভেপারটা মুভ করবে তার বাইরে কন্ডেন্সার আছে, কন্ডেন্সার মানে তার বাইরে ওয়াটারের ঠান্ডা জলের ফ্লো আছে, পাইপটার ভেতরে নয়, পাইপটার বাইরেটাতে ঠান্ডা জলের ফ্লো করা আছে। তো কি হবে, যখনই যে মোর ভোলাটাইল সে আগে ইভাপোরেট করা শুরু করবে, মোর ভোলাটাইল আগে ইভাপোরেট করা শুরু করবে, এখান দিয়ে ভেপার যাবে ভেপার যাবে ভেপার যাবে, যখনই ভেপার যাবে এখানে কি আছে, ঠান্ডা জলের সাপ্লাই আছে চারপাশে, ওটা কি আর ভেপার ফর্মে থাকবে না, ওটা আবার কন্ডেন্স করে রিকন্ডেন্স করে লিকুইড হয়ে যাবে। কন্ডেন্স নয়, রিকন্ডেন্স করে লিকুইড হয়ে যাবে। অর্থাৎ যাচ্ছিল এরকম ভাবে ভেপার, মোর ভোলাটাইলের ভেপার যাচ্ছিল, যেতে যেতে আবার ঠান্ডা জল পেয়ে গেল চারপাশে, অর্থাৎ পুরো কন্ট্যাক্টেই ঠান্ডা সারফেস পেয়ে গেল, সেখানে রিকন্ডেন্স করে গেল, দিয়ে আবার হয়ে গেল লিকুইড। এখানে জমলো কি ভেপার, লিকুইডটা জমলো। কোন লিকুইডটা, যেটা কিনা মোর বয়েলিং ছিল, মোর ভোলাটাইল ছিল, লো বয়েলিং পয়েন্ট ছিল। তাহলে লো বয়েলিং লিকুইডটা ভেপার হয়ে গিয়ে কন্ডেন্স করে আলাদাভাবে জমে গেল লিকুইড ফর্মে, আর হাই বয়েলিং লিকুইড এখানেই রয়ে গেল। এইভাবে হাই বয়েলিং লিকুইড আর লো বয়েলিং লিকুইডকে সেপারেট করার মেথডটাই হচ্ছে ডিস্টিলেশন। যেখানে আমরা দেখো পয়েন্টটা কি বলছে, লিকুইড হ্যাভিং লো বয়েলিং পয়েন্ট উইথ ভেপারাইজ ফার্স্ট, লো বয়েলিং পয়েন্ট সে আগে ভেপারাইজ করবে এবং তার ভেপারটা কন্ডেন্স হয়ে যাবে ইউজিং আ কন্ডেন্সার এবং সেটা লিকুইডটা কালেক্ট করা হবে। হাই বয়েলিং পয়েন্টের লিকুইডটা পরে আসবে এবং সেটা আবার পরে কন্ডেন্স করবে, পরে আবার আসবে, কারণ সেটা হাই বয়েলিং পয়েন্ট, তো বয়েলিং পয়েন্ট বেশি মানে অনেক টেম্পারেচার লাগবে তবে গিয়ে সেটা কন্ডেন্স। সেটা হচ্ছে সিম্পল ডিস্টিলেশন মেথড। এবার এর পরের মেথডটা চলে আসছি, এটা বলছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সো এখানেও কনসেপ্ট হচ্ছে ডিস্টিলেশনারি কনসেপ্ট, এখানেও কনসেপ্ট ডিস্টিলেশনারি কনসেপ্ট, কিন্তু একটু ডিফারেন্স আছে। ধরো একজনের বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি, অন্যজনের বয়েলিং পয়েন্ট 70 ডিগ্রি, অর্থাৎ এখন কি বয়েলিং পয়েন্টের খুব বেশি ডিফারেন্স আছে? নেই, অল্প ডিফারেন্স। যখন মেজর ডিফারেন্স, অর্থাৎ 330 একজনের টেম্পারেচার বয়েলিং পয়েন্ট, অন্যজনের 50 বয়েলিং পয়েন্ট, এই লিকুইড গুলোকে আরামসে আলাদা করে দেওয়া যাবে সিম্পল ডিস্টিলেশনে। কারণ আমি 50 অব্দি হিট করব, 330 তো ভুলেই যাও, আমি 50 অব্দি হিট করব, তাতে 50তেই যার বয়েলিং হওয়ার কথা সে ভেপার হয়ে পাশে জমবে, আর 330তে যে ভেপার হয় সে তো 50তে তার কিছুই হবে না, সে একটু গরম হবে মাত্র, গা গরম হবে তার, ভেপার হয়তো দূরে কথা, সে একটু ওয়ার্ম হবে তার, তো আরামসে আলাদা হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় দুজনেরই বয়েলিং পয়েন্ট কাছাকাছি, ডিফারেন্স আছে কিন্তু স্মল ডিফারেন্স, একজনের 100 ডিগ্রিতে বয়েলিং হয়, একজন 70 ডিগ্রিতে বয়েলিং হয়, তুমি বলবে স্যার আমি 70 অব্দি হিট করব, বুদ্ধি লাগে বলো, 70 অব্দি যখন হিট করবে তখন 100 ডিগ্রিতে যে বয়েল হয়ে যায় তার কি কিছু ভেপারও তৈরি হবে না? ডেফিনেটলি তৈরি হবে। যে 100 ডিগ্রিতে বয়েল হয়ে যায়, 70 ডিগ্রি অব্দি হিট হয়ে গেছে, সে পুরো বয়েল হবে না, কিন্তু ভেপার তো কিছু তারও তৈরি হয়ে যাবে না। তাহলে 70 ডিগ্রি অব্দি তুমি হিট করো, সেই হিটে যার 70 ডিগ্রিতে বয়েলিং পয়েন্ট সে যেমন পুরোপুরি ভেপার হয়ে বাইরে চলে আসবে, যার 100 ডিগ্রি বয়েলিং পয়েন্ট তারও কিছু ভেপার ওই মিক্সচারে চলে আসবে। তাহলে আলাদা কি করে হলো? সেই তো মিক্সড হয়ে যাচ্ছে, ভেপারটাই তো মিক্সড হয়ে তৈরি হচ্ছে। এই অবস্থায় কি করব? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এখন কি করা হয়? হিটটা করা হচ্ছে, একইভাবে মিক্সচার আছে, হিট করা হচ্ছে, কিন্তু ভেপারের থ্রু দিয়ে কন্ডেন্সারে পাঠানোর আগে একটা লম্বা এরকম চ্যানেল থাকছে, লম্বা একটা পাইপের মতন থাকছে, যে পাইপটার গায়ে প্রচুর আঁকা বাঁকা দিয়ে অবস্টাকেল তৈরি করা থাকছে। পাইপটা থ্রু দিয়ে ভেপারটা স্মুথলি যাতে উঠতে না পারে, তাই পাইপের ভেতরে প্রচুর এরকম অবস্টাকেল তৈরি করা আছে, পাইপটার মধ্যে প্রচুর খাঁজ আছে, পাইপটা এরকম প্রচুর ফোল্ড হয়ে হয়ে তৈরি হয়েছে। সো পাইপটাকে বলা হয় ফ্র্যাকশনেটিং কলাম, ফ্র্যাকশন করে দেয় পাইপটাই বিটুইন দা লো ভোলাটাইল এন্ড দা হাই ভোলাটাইল, তার মধ্যে ফ্র্যাকশন বা ডিফারেন্সিয়েট করে দেয় পাইপটা। কেমন করে করে? যখনই ভেপার হচ্ছে, সো 70 ডিগ্রিতে যার বয়েলিং হয় সে তো আগে আগে ভেপার হয়ে গেল, কিন্তু তার সঙ্গে কিছু 100 ডিগ্রি বয়েলিং ওয়ালাও হয়তো ভেপার হলো, কিন্তু যে 100 ডিগ্রিতে বয়েলিং হয় সে ওই খাঁজের থ্রু দিয়ে যখন যাবে সে অতটা এনার্জি পাবে না, কারণ তাকে বার্নার যেটা দেওয়া হয়েছে সেটা 70 ডিগ্রি অবধি দেওয়া হয়েছে, মাত্র বার্নারের থ্রু দিয়ে টেম্পারেচার 70 ডিগ্রি অবধি দেওয়া হয়েছে। তো 70 ডিগ্রিতে যে বয়েল হয়ে যায় সে যত স্পিডে ভেপার হবে এবং বেরোনোর চেষ্টা করবে, 100 ডিগ্রিতে যে বয়েল হয় সেও ভেপার হচ্ছিল, কিন্তু রাস্তায় এত অবস্টাকেল পেয়েছে
সে আর ওই ভেপার হয়ে ওই 70 ডিগ্রিটার মতন অত মোটিভেশন পায়নি যে এত অবস্টাকেলকে ওভারকাম করে দেবো এবং 70 ডিগ্রিতেই আমি কমপ্লিট ভেপার হয়ে যাব, এতটা মোটিভেশন সে পাচ্ছে না। রাদার ওই অবস্টাকেল গুলোতে টাচ পেতে রিকন্ডেন্স হয়ে যাচ্ছে, দিয়ে আবার লিকুইডে ফর্ম হয়ে নিচে ব্যাক করে আসছে। ভেপার হচ্ছিল কিন্তু অবস্টাকেল গুলোতে টাচ পাচ্ছে, যেই অবস্টাকেল গুলো তুলনামূলক ঠান্ডা, কারণ হিটটা তো নিচে হচ্ছে, তো উপরের দিকে লম্বা পাইপ একটা অ্যাড করা আছে যেটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনেটিং কলাম, যার মধ্যে প্রচুর খাঁজ আছে, প্রচুর অবস্টাকেল আছে, রাস্তাটা স্মুথ নয়। তো যার বয়লিং পয়েন্ট অ্যাচিভড হয়ে গেছে সেই ভেপার তো দৌড় মারবে এন্ড পাশে চলে যাবে, কিন্তু যার বয়লিং পয়েন্ট অ্যাচিভড হয়নি সেই ভেপার অত জোরে দৌড় মারতে পারবে না। উল্টে ওই অবস্টাকেলের ঠান্ডা কন্ট্যাক্টের সারফেসে এসে ওই ঠান্ডা কলামটার সারফেসেও আবার রিকন্ডেন্স করে জল মানে লিকুইডে কনভার্ট হবে, লিকুইডে কনভার্টে আবার নিচে ব্যাক করে আসবে। তাহলে ও যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু রাস্তাতে অবস্টাকেল দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ফ্র্যাকশনেটিং ডিস্টিলেশন। কখন করা হয়? যখন দুজনের মধ্যে বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা কম থাকে, দুজনেই যেতে চায়, একজন বেশি বেশি চলে যাচ্ছে, অন্যজন অল্প অল্প যেতে চায়, যে অল্প অল্প যেতে চায় তাকে চাটি মেরে বেসিক্যালি বসিয়ে দেওয়া হচ্ছে, ভাই তোর এখনো বয়লিং পয়েন্ট আসেনি, তুই যাবি না, কিন্তু সে শুনছে না, তোর চাটি মারা হচ্ছে। সো বেসিক্যালি ওই ফ্র্যাকশনেটিং কলামটা হচ্ছে চাটির মতন কাজ করছে। যার গায়ে এরকম প্রচুর অবস্টাকেল আছে, সেই অবস্টাকেলে ও ভেপার হয়ে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু অতটা মোটিভেশন না থাকার জন্য রিকন্ডেন্স হয়ে আবার লিকুইড হয়ে ব্যাক করে চলে আসছে অরিজিনাল ফ্লাক্সটাতে। আর যার হাই মোটিভেশন সে বেরিয়ে চলে যাচ্ছে, যার বয়লিং পয়েন্ট অ্যাচিভড, লো বয়লিং পয়েন্ট, সে বেরিয়ে চলে যাচ্ছে। সেই মেথডটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। টোটাল ফিগারটা দেখানো হচ্ছে একই রকম ফিগার, কিন্তু লম্বা এখন একটা কলাম আছে। এই লম্বা কলামটাকে বলা হয় ফ্র্যাকশনেটিং কলাম, কারণ এই কলামটার গায়ে প্রচুর এরকম অবস্টাকেল তৈরি করে রাখা আছে, যাতে যেটার হাই বয়লিং পয়েন্ট সেই ভেপারটা বেরোতে গিয়ে অবস্টাকেল ফিল করে, হাই বয়লিং পয়েন্টের ভেপারটা যাতে বেরোতে গিয়ে অবস্টাকেল ফিল করে, সেই জন্য এই ব্যবস্থাটা করে রাখা আছে। এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ওকে, তাহলে এখানে তার থিওরিটা লেখা আছে যে লো বয়লিং পয়েন্টটা কেমন ভাবে যাবে এবং হাই বয়লিং পয়েন্ট লিকুইডটা কেমন ভাবে যাবে। সো আমি ক্লাস নোটটা পাঠিয়ে দেবো, নো ডাউট যেরকম পাঠিয়ে দিয়ে থাকি। সো ক্লাস নোটেও থিওরিটা থাকবে, সঙ্গে এনসিইআরটির বইটা জাস্ট পড়বে, তাহলে তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ভ্যাকুয়াম ডিস্টিলেশন, এটাও আর একটা মেথড। ভ্যাকুয়াম ডিস্টিলেশন কখন করা হচ্ছে? যে ভ্যাকুয়ামটা বাড়ানো হচ্ছে। কি বলছে? ভ্যাকুয়াম ডিস্টিলেশন ইজ ইউজড ফর লিকুইডস। কোন লিকুইডের জন্য ইউজ করা হচ্ছে? which decompose at a temperature below their normal boiling point। অর্থাৎ এটা আবার নতুন একটা টুইস্ট, বয়লিং পয়েন্ট অবধি হিট করব তবে তো গিয়ে ভেপার হবে এন্ড ডিস্টিলেশন করতে পারবো। এখন ঝামেলা হয়ে গেছে অন্য, বয়লিং পয়েন্টে হিট হওয়ার আগেই মলিকুলটাই ডিকম্পোজ করে যাচ্ছে। আর এ তো মহা ঝামেলা। বয়লিং পয়েন্ট অবধি হিট হবে তবে গিয়ে সে ভেপার হবে, তাকে আবার কনডেন্স করবো এবং তারপর আমি কালেক্ট করবো, এটাই ডিস্টিলেশনের ফান্ডা। কিন্তু এখানে ঝামেলাটা কি হয়ে যাচ্ছে? বয়লিং পয়েন্ট অবধি হিট করার আগেই মলিকুল নিজেই ডিকম্পোজ করে যাচ্ছে, তাহলে তার মানে বয়লিং পয়েন্ট অবধি হিট করাই যাবে না। এখানে একটা আবার অবস্টাকেল চলে এলো, অন্য অবস্টাকেল, যে মলিকুল এমন তাকে বয়লিং পয়েন্ট অবধি হিটই করা যাবে না, তার নিচেই তাকে ভেপার বানাতে হবে। বয়লিং পয়েন্ট অবধি হিট না করে তার আগেই তাকে ভেপার বানাতে হবে, কারণ বয়লিং পয়েন্টে যাওয়া মানে সে ডিকম্পোজ করে যাচ্ছে। তখন কি সিচুয়েশনটা করা হয়? রিডিউসড প্রেসার করে দেওয়া হয়। আমরা জানি এটা ফিজিক্সের কনসেপ্ট, এগুলো সবই ফিজিক্সের কনসেপ্ট ইউজ করা হয়। প্রেসার কমে যাওয়া মানে বয়লিং পয়েন্ট বাড়ে না কমে? কে বলবে? প্রেসার যদি কমিয়ে দেওয়া হয়, অ্যাটমসফিয়ারিক প্রেসার কমে গেল, তাহলে জল 100 ডিগ্রিতে ফুটবে না তার থেকে কম বা বেশি টেম্পারেচারে ফুটবে? কে বলবে? ফিজিক্সের কনসেপ্ট, প্রেসার কমে গেছে, উপরের অ্যাটমসফিয়ারিক প্রেসার কমে গেছে, তো বয়লিং পয়েন্ট কি হবে যে কোনো লিকুইডের? বাড়বে না কমবে? কে বলবে? কমবে। বল আরণ্যক, কিছু শুনতে পেলাম না, বল। কমবে। একটু জোরে বল, একটু জোরে বল। স্যার কমবে। প্রেসার কমে গেলে বয়লিং পয়েন্ট কমবে, যে কারণে চাঁদে যদি গিয়ে কেউ জল ফোটায় 40 ডিগ্রিতেই জল ফুটে যাবে। পাহাড়ের দিকে প্রেসার কুকার ইউজ করা হয় বেশি বেশি করে, কারণ পাহাড়ের দিকে হাইট বেশি যাচ্ছে, হাইট বেশি হয়ে যাচ্ছে মানে প্রেসার কমে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে মানে পাহাড়ের দিকে রান্না বান্না করতে গেলে সেখানে কম টেম্পারেচারেই জল বয়েল হয়ে যায়, 100 ডিগ্রি অবধি ফোটেই না, তার আগেই জল বয়েল হয়ে যায়। তাই প্রেসারটা যাতে বাড়ানো হয়, বয়লিং পয়েন্ট বাড়ানোর চেষ্টা করে। প্রেসার বাড়ে বয়লিং পয়েন্ট বাড়ে, প্রেসার কমলে বয়লিং পয়েন্ট কমে। এখন আমি দেখতে পাচ্ছি কোন একটা মলিকুলের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি, আর 100 ডিগ্রিতে যাওয়ার আগেই মলিকুল ডিকম্পোজ করে যায়, তার মানে আমি 100 ডিগ্রি অবধি হিট করতে পারবো না, তার আগেই মলিকুলই তো ডিকম্পোজ করে যাবে, কাজই তো ভন্ড হয়ে যাবে। তার মানে আমাকে মেবি 50 ডিগ্রি বা 60 ডিগ্রিতেই তাকে বয়লিং করাতে হবে। কি করব? প্রেসারটা কমাবো। কার প্রেসার? ওই যে যেটার মধ্যে আমি বয়লিং লিকুইডটাকে নিয়েছি,
যেটার মধ্যে আমি লিকুইডের মিক্সচারটাকে নিয়েছি, ওই লিকুইডের মিক্সচারের সঙ্গে আমাকে একটা সাকশন পাম্প আলাদা করে অ্যাড করে রাখতে হবে, যে সাকশন পাম্প ওই ফ্লাস্কের ভেতর থেকে প্রেসারকে কমিয়ে দেবে, এয়ারটাকে সাক করে বার করে নেবে। সো সাকশন পাম্পের থ্রু দিয়ে এয়ারটাকে যদি সাক করে বার করে নেওয়া হয় তাহলে কি হবে, ওই ভেতরে প্রেসার কমে গেল। প্রেসার যদি কমে যায় অবভিয়াসলি যেটার 100 ডিগ্রিতে যার বয়েল হওয়ার কথা, যেখানে গেলে সে ডিকম্পোজ করে যেতে পারতো, তার থেকে কম টেম্পারেচারে তার বয়েলিং শুরু হয়ে যাবে, এবং বয়েলিং হওয়া মানেই সে ভেপারে যাবে, এবং ভেপারে গিয়ে আলাদা করে নেওয়া হবে। সেটাকে বলা হচ্ছে ভ্যাকিউম ডিস্টিলেশন। ভ্যাকিউম কেন? আমি বয়েলিংটা করছি ভ্যাকিউম কন্ডিশনে, বয়েলিংটা আমি করছি ভ্যাকিউম কন্ডিশনে, আমি বয়েলিংটা করছি, আমি নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে বয়েলিংটা করছি না, কারণ ততদূর অব্দি টেম্পারেচারে হিট করতে গেলে আমার তার আগে ডিকম্পোজ করে যাচ্ছিল সিচুয়েশন। তো তখন ইউজ করা হয় ভ্যাকিউম ডিস্টিলেশন। আমরা বিভিন্ন ডিস্টিলেশনের বিভিন্ন পার্ট গুলো পড়ছি। সো কি বলছে, আন্ডার রিডিউস প্রেসার দ্য লিকুইড উইল বয়েল এট আ লোয়ার টেম্পারেচার, এবং লোয়ার টেম্পারেচারে যদি বয়েল হয়ে ভেপার হয়ে যায়, আমার সেটাই পারপাস ছিল, ভেপার হয়ে যাবে, রিকন্ডেন্স করব, কালেক্ট করব, মেন ডিস্টিলেশনের যা ফান্ডা। সো সেটা করার জন্য ডিকম্পোজিশন অবধি যেতে হলো না, তার আগের টেম্পারেচারে বয়েল হয়ে গেল, রিকন্ডেন্স করে দিলাম কন্ডেন্সার দিয়ে, এন্ড তারপরে সেটাকে কালেক্ট করে দিলাম, যেরকম ভাবে এখানে নরমালি কালেকশনটা হচ্ছে সেরকম করলাম। শুধু একটাই পয়েন্ট মাথায় রাখলাম, এখানে রিডিউসড প্রেসার করতে হবে। স্টিম ডিস্টিলেশন কি করা বলছে? স্টিম ডিস্টিলেশন ক্যান বি অ্যাপ্লাইড, কোথায় কখন অ্যাপ্লাইড হয়? ইন কেস দ্য লিকুইড ইজ ভেরি সেনসিটিভ টু হিট and may decompose near boiling point, তার বয়েলিং পয়েন্টে এও যদি ডিকম্পোজ করে যেতে পারে, সেক্ষেত্রে if the liquid is immiscible to water then steam distillation is used। মানে আগেরটার সঙ্গে এটার ডিফারেন্স কি? আবার আগেরটাতে বলা হয়েছিল যে বয়েলিং পয়েন্ট অবধি হিট করব, তাতে ডিকম্পোজ করে যেতে পারে, তাই ভ্যাকুয়াম করে দিচ্ছি, দিয়ে করছি। আগেরটাতে কম্পাউন্ডটা ওয়াটার সলিউবল ধরে নেওয়া হয়েছিল। এখন কোন কম্পাউন্ড গুলোর জন্য এই মেথডটা অ্যাপ্লিকেবল? যারা ওয়াটারে ইমমিসিবল, মানে ওয়াটারের সঙ্গে মিশবে না, গুলে যাবে না, ডিজলভ হয়ে যাবে না, মিশে যাবে না, সেইখানে কিন্তু আবার বয়েলিং পয়েন্ট অবধি হিট করাটা অ্যালাউড নয়। বয়েলিং পয়েন্ট অবধি যদি হিট করা হয় তাহলে কি হবে? তাহলে ডিকম্পোজ করে যাবে। এক তো সেই প্রবলেম, তার মধ্যে আবার ওয়াটারে মিশবে না, এই ফিচারটাও থাকতে হবে, ওয়াটারের সঙ্গে ইমমিসিবল হবে, এই ফিচারটাও থাকতে হবে। এই ফিচারটা থাকলে কি হবে? বলছে স্টিম ফ্রম আ স্টিম জেনারেটর ইজ কন্টিনিউয়াসলি বাবলড থ্রু দ্য ইমপিওর অর্গানিক লিকুইড হিটেড ইন আ ফ্লাস্ক। অর্থাৎ যেহেতু ইমমিসিবল, যেহেতু মিশবে না, তাই এই অবস্থায় কি করা হয়, যে যখন হিটটা করা হচ্ছে তখন মলিকুল, যেটা টার্গেট মলিকুল, তারও ভেপার তৈরি হচ্ছে, তার ভেপারের থ্রু দিয়ে স্টিমও মিশিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে জবরদস্তি মেশানো হচ্ছে ভেপারটাকে, কিন্তু আমি জানিও মিশবে না, আলটিমেটলি আলাদাই হয়ে যাবে, কিন্তু আমি এখন ভেপারের মধ্যে সবটাকে জুড়ে দিচ্ছি। অর্থাৎ মলিকুলটার ভেপারও তৈরি হচ্ছে, ওই অবস্থায় তার মধ্যে স্টিমও পাঞ্চ করা হচ্ছে। দেখো কেমন করে, এই যে মলিকুলটা এখান থেকে উঠছে, আর মলিকুলের ভেপারও তৈরি হচ্ছিল, মলিকুলের ভেপারটাই যে এখানে গিয়ে জমার কথা, মাঝখান থেকে আমি এই স্টিম জলটাকেও গরম করছি, জলটাকে গরম করে সেই ভেপারটাকেও এর সঙ্গে মেশাচ্ছি, কারণ জলে হচ্ছে ইমমিসিবল, আমি জানি। মলিকুলের ভেপারটা উঠে ডাইরেক্টলি এখানে গিয়ে জমছে না, মাঝ পথে আমি জল থেকেও স্টিম বানাচ্ছি, স্টিমটাকে ওর সঙ্গে মেশাচ্ছি। স্টিমটাকে কেন ওর সঙ্গে মেশাচ্ছি? যাতে স্টিমটা ওই ভেপারটাকে নিয়ে চলে যেতে পারে, কারণ ওই ভেপারটা এমনিতে আমি হাই টেম্পারেচার অবধি তো হিট তো করতে পারছি না, কারণ হাই টেম্পারেচারে মানে বয়েলিং পয়েন্ট অবধি হিট করলে ডিকম্পোজ করে যেতে পারে, এটাই প্রবলেম মলিকুলটার সাথে। তাই এই অবস্থায় আমি স্টিমটাকে খানিকটা কিরকম বিহেভ করছে বলতো? ক্যারিয়ারের মতন বিহেভ করছে। অর্থাৎ খানিকটা স্টিমকে পাঠাচ্ছি যে দেখ ভাই, কিছু ভেপার হয়তো তৈরি হয়েছে, বেশি অবধি হিট করতে পারবো না, কারণ ডিকম্পোজ করে যাবে, তো তুই যা এজ আ ভেপার হিসাবে, এন্ড যেটুকু ভেপার তৈরি হয়েছে তার সঙ্গে মিশিয়ে যা পুরোপুরি হবে, দিয়ে পুরো মিক্সচারটাকে নিয়ে বেরিয়ে আয়। লাস্টে কি যখন লিকুইড হবে, আমি তো জানি তুই আলাদা হয়ে যাবি ওর থেকে, কিন্তু এখন পুরো ভেপার ভালোভাবে তৈরি করতে পারছি না, কারণ ওর ডিকম্পোজ করে যাওয়ার চান্স আছে বয়েলিং পয়েন্টে গিয়ে মলিকুলটাতে। তাই স্টিমকে পাঠাচ্ছি অ্যাজ আ ক্যারিয়ার হিসেবে, যাতে স্টিম পুরো জিনিসটাকে প্যাক আপ করে নেয়, যেটুকু ভেপার তৈরি হচ্ছে তার সঙ্গে মিশে যাচ্ছে, যে স্টিমটা বেরিয়ে চলে আসে। যখন এই স্টিমটা বেরিয়ে চলে আসবে, তখন ক্লিয়ারলি যেটুকু ভেপার তৈরি হচ্ছে তাকে নিয়েই বেরিয়ে আসবে, কারণ ভালোভাবে মিশে গেছে। এবারে যখন কনডেন্স করে ঠান্ডা করব, তখন তোরা ইমমিসিবল অ্যাকচুয়ালি, তো জল আলাদা থাকবে এবং লিকুইডটা আলাদা থাকবে, তো দুজনে আলাদা আলাদা ভাবেই জমবে, একই কন্টেনারে জমবে হয়তো, কিন্তু দুটো ক্লিয়ার আলাদা লেয়ার তৈরি করে জমবে। ঠিক যেরকম ভাবে জল আর তেল মিশে না, ঠিক ওরকম ভাবে এই লিকুইড দুটো মিশবে না। তো অবভিয়াসলি যখন মিশবে না, তখন একটাকে উপর থেকে ঢেলে নেওয়া যাবে, আলাদা হয়ে যাবে, বা তলা থেকে বার করে নেওয়া যাবে, আলাদা হয়ে যাবে, কারণ তারা তো মিশছে না।
মিসেবল না, জল অ্যালকোহল যেমন মিশে যেত, কিন্তু জল আর তেল মিশবে না। তাই জল তেল টাইপের যেরকম ইমমিসেবল লিকুইড, সেইখানে এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল স্টিম ডিস্টিলেশন। নেক্সট মেথডে আমরা যাচ্ছি, সলভেন্ট এক্সট্রাকশন বা ডিফারেন্সিয়াল এক্সট্রাকশন। এটাও খানিকটা স্টিম ডিস্টিলেশনের পয়েন্টটাকে মানে পয়েন্টেরই খানিকটা এক্সট্রাপোলেশন। কি করা হয়, এরকম একটা ফানেল নেওয়া হয়। কাদের জন্য অ্যাপ্লিকেবল, এগেন এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল, ধরো কোন একটা ইম্পিউরিটি আছে, কোন একটা মানে মলিকিউল আছে, মলিকিউলটা হয়তো একটা সলভেন্টে ডিজলভ হয়, ইম্পিউরিটি গুলো হয়তো অন্য সলভেন্টে ডিজলভ হয়, আর দুটো সলভেন্ট নিজেরা ইমমিসেবল। এরকম সিচুয়েশনে এই মেথডটা অ্যাপ্লিকেবল। মলিকিউলটা ডিজলভ হয় একটা সলভেন্টে, মেবি ধরো জলে, মেবি ধরছি, ইম্পিউরিটি গুলো ডিজলভ হয় অন্য সলভেন্টে, মেবি ধরো তেলে, জাস্ট বোঝানোর জন্য বলছি। আর তেল আর জল এই সলভেন্ট দুটো নিজেরা ইমমিসেবল। এরকম সিচুয়েশনে কি করা হয়, মলিকিউলটাকে নিয়ে ভালো করে শেকিং করা হয়, এই ফানেলের মধ্যে নেওয়া হয়, ভালো করে থরলি পুরো শেকিং করা হয়, একদম থরো এরকম করে পুরো শেকিং করা হয়, কনস্ট্যান্ট শেকিং করা হয়, মেকানিক্যাল জার্ক দেওয়া হয়, মেকানিক্যাল ফোর্স দেওয়া হয়, যাতে পুরো ভালোভাবে মিশে যায় পুরো জিনিসটা। এবারে মিশে যাওয়ার পরে যখন থরলি এরকম ভাবে পুরোপুরি শেকিং করেছি, এই ফানেলটার মধ্যে ইম্পিউরিটিও নিয়েছি, মলিকিউলও নিয়েছি, মানে পুরো মিক্সচারটা নিয়েছি, মলিকুলার ইম্পিউরিটি পুরো মিক্সচারটা নিয়েছি, তার মধ্যে জলটাও ঢেলেছি, তেলটাও ঢেলেছি, দুটো সলভেন্টই ঢেলেছি, যারা ইমমিসেবল, দুটো সলভেন্টই ঢালা হয়েছে, ইমমিসেবল সলভেন্ট দুটোই ঢালা হয়েছে। দিয়ে এই অবস্থায় কি করেছি, এই অবস্থায় তাদেরকে ভালো রকম শেকিং করা হয়েছে। শেকিং করাতে কি হয়েছে, যেটা জলে সলেবল সেইটা জলে সলেবল হয়ে গেছে, সেই পার্টটা মলিকুল পার্টটা, যেটা তেলের মধ্যে সলেবল সেটা তেলে সলেবল হয়ে গেছে সেই পার্টটা, আর জল আর তেল যেহেতু নিজেরা মেশে না, তাই জলের পার্টটা নিচে রয়ে গেছে, তেলের পার্টটা উপরে রয়ে গেছে। ক্লিয়ার কাট দুটো লেয়ার তৈরি হয়ে গেছে, মাঝখানে একটা সেপারেশনের থ্রু দিয়ে ক্লিয়ার কাট দুটো লেয়ার তৈরি হয়ে গেছে, মাঝখানটা তারা আলাদা হয়ে আছে, বোঝা যাবে, পরিষ্কার বাইরে থেকে দেখলেই বোঝা যাবে যে উপরের দিকে তেলটা আছে, নিচের দিকে জলটা আছে, আর আমি জানি মলিকুলটা জলে সলেবল, মানে মলিকুলটা কোথায় চলে গেছে, জলে চলে গেছে। এখন আমি জানি ইম্পিউরিটিটা তেলে সলেবল ছিল, তাই ইম্পিউরিটি কোথায় চলে গেছে, তেল বা অন্য কোনো অর্গানিক সলভেন্ট যেটা ইউজ করেছি সেখানে চলে গেছে। তাহলে ক্লিয়ারলি দুটো আলাদা লিকুইড, মানে ছিল তারা মিক্সচার, ক্লিয়ারলি দুটো আলাদা সলভেন্টে তারা চলে গেল এরকম ভাবে। দিস ইজ কল্ড সলভেন্ট এক্সট্রাকশন। সলভেন্ট কি ইউজ করে একজনকে অন্যজনের থেকে এক্সট্রাক্ট করে বার করে নেওয়া হয়েছে, বা ডিফারেন্সিয়াল এক্সট্রাকশন। ছিল তারা একসাথে মিশে, সলভেন্টের থ্রু দিয়ে শেকিং করা মাত্র তারা এরকম ভাবে আলাদা হয়ে গেছে, একজন চলে গেছে একটা সলভেন্টে, অন্যজন চলে গেছে অন্য সলভেন্টে, আর সলভেন্ট দুটো নিজেরা ইমমিসেবল ছিল, তাই এই পয়েন্টটা অ্যাপ্লাই করতে পেরেছে। এরপরে কি করব, নিচের দিকে স্টপকক থাকে, স্টপককটা খুলে দেবো, যেটা নিচে আছে সেটা বেরিয়ে যাবে, যেটা উপরে আছে সেটা যেই বেরোতে যাবে স্টপকক আবার বন্ধ করে দেবো, যেটা নিচে আছে সেটা বেরিয়ে যাবে, যেটা উপরের লেয়ারে ছিল সেটা যেই বেরোতে যাবে নিচ থেকে স্টপককটাকে বন্ধ করে দেবো। তাহলে একটা পার্ট উপরেই রয়ে যাবে এই ফানেলটার ভেতরে, এটাকে বলে সেপারেটিং ফানেল, এই ফানেলটাকে বলে সেপারেটিং ফানেল। ওর ভেতরেই একটা পার্ট রয়ে যাবে, অন্য পার্টটা নিচে বিকারে কালেক্ট করে নেবো। এবার যে পার্টে আমার টার্গেট মলিকিউলটা আছে সেই পার্টটাকে নিয়ে কাজ করবো, অন্য পার্টটাকে আমি ডিসকার্ড করে দেবো। সো দ্যাট ইজ কল্ড ডিফারেন্সিয়াল এক্সট্রাকশন বা সলভেন্ট এক্সট্রাকশন। নেক্সট চলে আসছে ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা ক্রোমাটোগ্রাফি। এটা আজকে লাস্ট মেথড। ক্রোমাটোগ্রাফি দুটো মেথড আছে, একটা পেপার ক্রোমাটোগ্রাফি, একটা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সো ম্যাক্সিমাম হয়তো 5-7 মিনিটের ব্যাপার, 10 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিটের হয়তো ব্যাপার। সো আজকে লাস্ট মেথডে আছে এটা আমরা ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফি মেথডটা কি, বেসিক্যালি আগে কালার, ক্রোমাটো কথাটা মানেটাই হচ্ছে কালার আছে, সো কালারের থ্রু দিয়ে পুরো সেপারেশনটা চলে, কালারের থ্রু দিয়ে আইডেন্টিফিকেশনটা চলে। সো আজকে লাস্ট মেথড কি বলছে, ক্রোমাটোগ্রাফি ইজ বেসড অন দ্য টেকনিক অন ডিফারেন্স, কিসের উপরে, কোন মলিকুল এটা অ্যাপ্লিকেবল, ডিফারেন্স ইন দ্য রেটস at which the components of a mixture move through a porous medium under the influence of some solvent। পুরো জিনিসটার মানেটা কি, টেকনিকটার প্রিন্সিপালটা কি সেটা বোঝার চেষ্টা করি। ধরো ফর এক্সাম্পল একটা পার্টিকুলার মিক্সচার নেওয়া হয়েছে, যে মিক্সচারটার মধ্যে আমার টার্গেট মলিকুলও আছে, অন্যান্য ইম্পিউরিটিও আছে, সব পুরো মিক্সচারটা আছে, যে মিক্সচারটা বেসিক্যালি আমার টার্গেট মলিকুল, যেটা নতুন ডিসকভার হয়েছে, তাকে পিউরিফাই করার চেষ্টা করছি। সো আমার টার্গেট মলিকুলও আছে এবং তার সঙ্গে টার্গেট মলিকুলটার সঙ্গে অনেক ইম্পিউরিটিও আছে, এরকম একটা মিক্সচার নেওয়া হয়েছে। ওই মিক্সচারটাকে কি করা হয়, ওই মিক্সচারটাকে একটা স্টেশনারি ফেজের মধ্যে অ্যাডজর্বড করিয়ে দেওয়া হয়, স্টেশনারি ফেজ বা অ্যাডজর্বেন্ট, তার মধ্যে অ্যাডজর্বড করিয়ে দেওয়া হয়। স্টেশনারি ফেজ কেমন করে তৈরি করা হয়, হয়তো কোনো একটা গ্লাসের স্লাইড নেওয়া হয়েছে, আচ্ছা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির রেসপেক্টে বলি, একটা গ্লাসের স্লাইড নেওয়া হয়, ওই স্লাইডের একদিকে
সিলিকা জেল বলে এক ধরনের পেস্ট হয়, দেখতে অনেকটা প্লাস্টার অফ প্যারিসের মতন, বেসন গুললে যেরকম হয়, প্লাস্টার অফ প্যারিস গুললে যেরকম হয়, ওরকম একটু আঠা আঠা টাইপের একটা জিনিস দেখতে, সিলিকা জেল। ওই সিলিকা জেলের একটা পেস্ট বানানো হয়, ওই পেস্টটাকে একটা গ্লাস স্লাইডের একদিকে পুরো লেপে দেওয়া হয়, গ্লাস স্লাইডটাকে পুরো পেস্টের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, দিয়ে গ্লাস স্লাইডটাকে এরকম পেস্ট থেকে তুলে নেওয়া হয়, পেস্টটা পুরো যে পেস্টটা বানানো হয়েছে সিলিকা জেলের, ওই সিলিকা জেলের পেস্টটা পুরোপুরি ভাবে একদিকে লেপে যায়, অন্যদিকেও লেপে যায়, সেখান থেকে চেঁচে বার করে দেওয়া হয়, একদিকে পুরো সিলিকা জেলের একটা কোটিং পুরো স্লাইডটার উপরে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এটা গ্লাস স্লাইড নেওয়া হয়েছে, যে গ্লাস স্লাইডের উপরে সিলিকা জেল বলে এক ধরনের সাবস্টেন্স আর একটা কোটিং দেওয়া হয়েছে, ইউনিফর্ম কোটিং। ওই সাবস্টেন্সটাকে বলা হয় অ্যাডসরবেন্ট বা স্টেশনারি ফেজ, যার কোটিং দেওয়া হচ্ছে। কোটিং ইজ গিভেন অন আ সাপোর্ট। এখানে গ্লাস স্লাইডটা হচ্ছে সাপোর্টের কাজ করছে, গ্লাস স্লাইডটার আর কোনো রোল নেই। একটা গ্লাসের স্লাইড নেওয়া হয়েছে, যেরকম স্লাইড নিয়ে বায়োলজি প্র্যাকটিক্যাল করা হয়, অত ছোট বা একটু বড় নেওয়া হয়, সব বিভিন্ন সাইজের পাওয়া যায়, সেটা গ্লাসের স্লাইড নেওয়া হয়েছে, গ্লাস স্লাইডটাকে ডোবানো হয়েছে সিলিকা জেলে, ডোবালে গ্লাস স্লাইডের দুদিকেই পেস্টটা একদম কোটিং হয়ে গেছে, একদিক থেকে কোটিংটাকে চেঁচে দেওয়া হয়, অন্যদিকে কোটিংটাকে রেখে একটু ড্রাই করে নেওয়া হয়, তাহলে একটা ড্রাই কোটিং তৈরি হয়ে গেল, একটা স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ কেন? কারণ এই যে কোটিংটা তৈরি হলো এটা মুভ করছে না, এটা ফিক্সড ভাবে স্লাইডের উপরে রয়ে গেছে, এরকম একটা স্টেশনারি ফেজ তৈরি করা হলো, যেটা কিনা মুভ করবে না। একটা সাপোর্টের উপরে ফেজটা তৈরি করা হলো, সাপোর্টটা হচ্ছে একটা গ্লাসের স্লাইড সাপোর্ট, তার উপরে একটা কোটিং তৈরি করা হলো একটা স্টেশনারি ফেজের, যেটা কিনা সিলিকা জেল আপাতত ধরে নিচ্ছি। মোবাইল ফেজ বলে একটা ফেজ আছে, কি হয়? এবার এই যে কোটিংটা তৈরি করা হলো, এর উপরে ওই মিক্সচারটা দিয়ে দেওয়া হয়। কোন মিক্সচারটা? যেটা অর্গানিক কম্পাউন্ড আছে, যার সঙ্গে ইম্পিউরিটি আছে, ওই মিক্সচারটাকেও একটা সলভেন্টে ডিজলভ করা হয়। মিক্সচারটা থেকে এমনি সলিড অবস্থায় দিলে হবে না, সবই কোনো না কোনো সলভেন্টে ডিজলভ করতে হবে। অর্থাৎ এমন একটা সলভেন্ট চুজ করা হয়েছে যে সলভেন্টের মধ্যে আমার টার্গেট মলিকুলটাও ডিজলভ করে, আবার যে সলভেন্টের মধ্যে ইম্পিউরিটি গুলো ডিজলভ করে, সবাই ডিজলভ করে যাবে, এরকম একটা সলভেন্ট ঠিক করা হয়েছে, সবাইকে ডিজলভ করে দেওয়া হয়েছে। ওই সলভেন্টের একটা ড্রপ দিয়ে দেওয়া হয় এই স্টেশনারি ফেজের উপরে। ওই সলভেন্ট যার মধ্যে কিনা পুরো মিক্সচারটা, অরিজিনাল কম্পাউন্ড, টার্গেট কম্পাউন্ড আর তার সঙ্গে ইম্পিউরিটি, পুরো মিক্সচারটা সলিউবল হয়ে থাকবে, এরকম একটা সলভেন্টের মধ্যে পুরোটাকে ডিজলভ করে ওই সলভেন্ট সলিউশনের একটা ফোঁটা এই স্টেশনারি ফেজের উপরে একটা দিয়ে দেওয়া হয়, ড্রপ দেওয়া হয়, নিচের দিক করে, মাঝখান করে না, নিচের দিক করে, কোন একটা সাইডের দিক করে ড্রপটা দেওয়া হয়। এবার এই যে পুরো জিনিসটা তৈরি হলো, এই জিনিসটাকে ডুবিয়ে দেওয়া হয় একটা মোবাইল ফেজের মধ্যে। মোবাইল ফেজ হচ্ছে বেসিক্যালি কোনো আর একটা সেকেন্ড সলভেন্ট, যাকে এলুয়েন্ট বলা হয়। তো পুরো সিচুয়েশনে যেই একটা গ্লাস প্লেট তৈরি হলো, তার উপরে একটা স্টেশনারি ফেজের একটা আমি কোটিং দিলাম, কোটিং এর উপরে আমি আমার স্যাম্পল মিক্সচারের একটা ড্রপ দিলাম, এবারে পুরো জিনিসটাকে, পুরো গ্লাসের স্লাইডটাকে ধরে ডুবিয়ে দিলাম অন্য একটা সেকেন্ড সলভেন্টের মধ্যে। ওই সেকেন্ড সলভেন্টটা মোবাইল ফেজ। কেন? ও মুভ করতে পারে। কেমন করে? এই যে কোটিং দিয়েছি না সিলিকা জেলের, ওই সিলিকা জেলের সারফেস বেয়ে বেয়ে ঠিক চুঁয়ে সোক করে করে ওই সলভেন্টটা উপরের দিকে উঠবে। ঠিক সেই রকম ভাবে, যেরকম ভাবে কাঠের ফ্রেম দিয়ে বর্ষাকালে অল্প অল্প করে জল ওঠে, ইমবাইবেশন বলে মেথডটাকে, ঠিক সেই রকম ভাবে, যেরকম ভাবে তুমি চায়ের মধ্যে বিস্কিট ডোবালে যেটুকু বিস্কিট ডুবেছে তার বাইরেও খানিকটা চা উঠে আসে বিস্কিটের গা বেয়ে বেয়ে, ঠিক সেই রকম ভাবে, যেরকম ভাবে একটা গাছের পাতাকে বা একটা খাতার পাতাকে তুমি জলের মধ্যে একটুখানি ডুবিয়েছো, কিন্তু জলটা সোক করে করে বাকি অংশটা ধরে উঠে আসছে, ঠিক সেই রকম ভাবে, যেরকম ভাবে তোমার বর্ষাকালে প্যান্টের নিচের দিকটা যদি একটু ভিজে যায়, তাহলে সেই জলটা সোক করে করে তোমার হাঁটু অব্দি উঠে আসে, এবং হাঁটুটা অব্দি হয়তো তোমার প্যান্টটা ভিজে গেছে, অথচ হয়তো প্যান্টের অত অব্দি বৃষ্টির জলই লাগেনি, জল লেগেছিল একদম নিচের দিকে, কিন্তু সোক করে করে যেরকম জলটা উঠছে বা অন্যান্য সলভেন্ট উঠছে, ঠিক সেই জিনিসটাই হবে এখানে। যখনই আমি গ্লাসের স্লাইডটা ডোবাবো, যার গায়ে একটা কোটিং দেওয়া আছে সিলিকা জেল, কোন একটা স্টেশনারি ফেজের কোটিং দেওয়া আছে, ওই কোটিংটা বেয়ে বেয়ে যে সলভেন্টের মধ্যে ডুবিয়েছি, সেই সলভেন্ট থেকে, সেই সলভেন্টটা ওই কোটিংটাকে সোক করে করে কোটিংটা বেয়ে বেয়ে উপরের দিকে উঠবে। যেহেতু ওই সলভেন্টটা মুভ করছে, তাই ওকে বলা হচ্ছে মোবাইল ফেজ। সুতরাং মোবাইল ফেজটা হচ্ছে মুভিং কম্পোনেন্ট, এটা হচ্ছে মুভিং কম্পোনেন্ট
যেটা কিনা মুভ করছে along the stationary phase। স্টেশনারি ফেজ বরাবর, স্টেশনারি ফেজের মধ্যে অ্যাবজর্ব হয়ে স্টেশনারি ফেজ বরাবর অ্যাবজর্ব হয়ে মুভ করছে। আচ্ছা এবার বুদ্ধি করে বলো তো স্টেশনারি ফেজটা কি একলা আছে, না তার মধ্যে আমার মিক্সচারের এক ড্রপ দিয়ে রেখেছি? আমার যে মিক্সচারটা আছে, যেটা মেন আমার টার্গেট মিক্সচার, এইসব কায়দা করার মেন কাজটা কি? টার্গেট মিক্সচার থেকে ইম্পিউরিটিকে আলাদা করা। তাহলে যেটা আমার টার্গেট মলিকিউল তার মধ্যে ইম্পিউরিটি আছে, তাকে তো গুলে আর একটা সেপারেট সলভেন্ট বানিয়েছি, সেপারেট সলিউশন বানিয়েছি, তার তো এক ফোঁটা আমি দিয়ে রেখেছি না এখন ওই স্লাইডটার মধ্যে। তাহলে যখন সোক করে করে উঠবে তখন ওই যে ইম্পিউরিটি যে মিক্সচারটা আছে, ওই মিক্সচারের মধ্যে যে টার্গেট মলিকিউল আছে বা ইম্পিউরিটি মলিকিউল আছে তাদেরকেও ঠেলে 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 উঠবে, তাদেরকেও ঠেলে 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 উঠবে। ব্যাপারটা আবার এই একই রকম। ধরো বাড়িতে ট্রাই করতে পারো, ধরো কাগজের কোন একটা কাগজের মধ্যে একটু জেল পেন টেল পেন কিছু একটা দিয়ে তুমি একটু ভালো করে দাগ করে দিয়েছো, গোল একটা দাগ করে দিয়েছো, কাগজটাকে এবার একটা কিছুর মধ্যে ডুবিয়ে দিলে, জলের মধ্যে ডোবালে, তাহলে জলটা তো সোক করে করে উঠবে, পুরোটাকে ডোবানো, তলাটাকে একটু ডুবিয়েছো, তাহলে জলটা অবভিয়াসলি সোক করে করে উঠবে। যে মোমেন্টে জলটা সোক করে করে উঠতে উঠতে ওই কালিটাকে টাচ করবে, কালিটা কি আর ওরকম ইউনিফর্ম থাকবে, না কালিটা ওই আস্তে আস্তে স্প্রেড হতে শুরু করবে ওই কাগজ বরাবর। সেম জিনিস এখানেও হবে। এখানেও কি হবে, যখনই ওই ইম্পিউরিটি ওই মানে মিক্সচারটার কন্ট্যাক্টে ওই সলভেন্টটা আসবে যার মধ্যে ডুবিয়েছি মোবাইল ফেজটা, তো মোবাইল ফেজটা যখনই এরকম সোকিং এর থ্রু দিয়ে ওঠার চেষ্টা করবে, স্টেশনারি ফেজটা বেয়েবে, তখনই ওই মিক্সচারটাকেও ঠেলে ঠেলে তুলবে। এখন মিক্সচারটার মধ্যে কি সবাই একই কম্পোনেন্ট? অবভিয়াসলি নয়, একটা আছে টার্গেট মলিকিউল, তার সঙ্গে 3-4 রকমের ইম্পিউরিটিও আছে। তো যখন এই ঠেলাটা মারবে, সলভেন্ট যখন সোক করে করে উঠবে এবং মিক্সচারটাকেও ঠেলার চেষ্টা করবে, ক্লিয়ারলি ওই সলভেন্টটার সঙ্গে মিক্সচারের সবকটা কম্পোনেন্ট সমানভাবে রিঅ্যাক্ট করবে না। কেউ হয়তো সলভেন্টের ঠেলাতে একটু বেশি মুভ করে যাবে, কেউ হয়তো সলভেন্টের ঠেলাতে অল্প মুভ করবে। মানে যেখানে একটা ড্রপ দিয়েছিলাম কিছুক্ষণ বাদে দেখতে পাবো ওই ড্রপটা ওই সলভেন্ট মোবাইল ফেজের সঙ্গে মুভ করে করে 3-4টে পয়েন্ট তৈরি করে দিয়েছে। কেউ হয়তো সলভেন্ট ফেজের সঙ্গে অনেকটা মুভ করে গেছে, আর কোনো কম্পোনেন্ট হয়তো সলভেন্ট ফেজের কাছাকাছি রয়ে গেছে, মুভ করেনি। অর্থাৎ যে যতগুলো কম্পোনেন্ট আছে তার মধ্যে যে মোবাইল ফেজটার সঙ্গে ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করবে, সে মোবাইল ফেজটাতে গুলে গিয়ে ওই স্টেশনারি ফেজ বরাবর মুভ করতে শুরু করে দেবে, অর্থাৎ এগিয়ে যেতে শুরু করবে, এন্ড সেপারেট হতে শুরু করে দিয়েছে। আর যে এই মোবাইল ফেজের সঙ্গে ভালোভাবে মিক্স হবে না, সে কি হবে, মোবাইল ফেজটা তার মধ্যে এগিয়ে যাবে, সে ওই স্টেশনারি ফেজের মধ্যেই গেঁথে বসে থাকবে, মুভটা হবে না। এইভাবে মিক্সচারের মধ্যে কোনো একটা বা দুটো কম্পোনেন্ট হয়তো এগিয়ে চলে যাবে, কোনোটা হয়তো মাঝখানে থাকবে, কোনোটা অল্প এগোবে, কোনোটা একদমই এগোবে না। এন্ড এইভাবে সেপারেশন যখন এবার যে এগিয়ে চলে যাচ্ছে তার একটা কালার দেখতে পাবো, কারণ ওই সলভেন্টটা এমন ভাবে চুজ করা হয় যাতে কালারটা দেখতে পাওয়া যায়। তো তার একটা কালার দেখতে পাবো, অন্যান্য গুলোর কালার দেখতে পাবো। দিয়েছিলাম একটাই স্পট কিন্তু দেখতে পেলাম 4টে স্পট, তাহলে কি বুঝবো, কিছুক্ষণ বাদে কি বুঝবো, ওই মিক্সচারে অন্তত 4টে কম্পাউন্ড মিশে আছে, তার মধ্যে কোনটা আমার টার্গেট আমি এখনো জানি না, কিন্তু এটা তো বুঝে গেলাম 4টে মিশে আছে। কারণ একটা মিক্সচার ঠেলার কারণে মোবাইল ফেজ বরাবর বেরিয়ে গেছে, সেই কারণে 4টে নতুন স্পট তৈরি করেছে। এখান থেকে এটাই বুঝতে পারলাম যে 4টে কম্পাউন্ড নিশ্চয়ই ওই মিক্সচারে প্রেজেন্ট আছে, যার মধ্যে একটা আমার টার্গেট, বাকি 3টে ইম্পিউরিটি। কোনটা কি সেটা পরে ফিগার আউট করতে হবে। সো একটা মিক্সচারে তো আমি চোখে দেখে এরকম করে বুঝতে পারছি না, যে কোনটা আমার টার্গেট আর কোনটা আমার ইম্পিউরিটি। সেইভাবে প্রথমে বোঝা হয় যে একটা মিক্সচারে কতগুলো আছে আর মাল মিশিয়ে আছে কতগুলো। আগে তো জানবো কতগুলো মাল মিশিয়ে আছে, তারপরে তো তাদেরকে আলাদা করবো। চোখে দেখে তো ফিগার আউটই করতে পারছি না, চোখে তো সবই একটা ব্রাউন কালারের মিক্সচারের মতন লাগে। সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফির টেকনিক। দেখে নাও কলাম ক্রোমাটোগ্রাফি, কেমন ভাবে কলাম ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে। সো এইখানে এটা একটা কলাম, কলামের মধ্যে একটা সিলিকা জেলকে প্যাক করে দেওয়া হয়েছে। তো সিলিকা জেলের এটা প্যাকিং, যেটা কিনা আমাদের স্টেশনারি ফেজ, স্টেশনারি ফেজ বলে লিখছি, যেটার মুভমেন্ট হবে না। স্টেশনারি ফেজ অর্থাৎ এটা হচ্ছে সিলিকা জেলের একটা পেস্ট, যে পেস্টটাকে পুরো কলামটার মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। সিলিকা জেলের পেস্ট যেটাকে পুরো কলামটার মধ্যে, কলামটা এরকম ভাবে আছে, এখান থেকে আছে, ধরো এরকম ভাবে আছে, উপরের দিকটা একটু কালারটা বোঝা যাচ্ছে না।
সেরকম হয় পুরো কলামটা আছে, এন্ড পুরো কলামটার মধ্যে ঠেসে একদম সিলিকা জেলের পেস্টটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমাদের স্টেশনারি ফেজ। এবার এই স্টেশনারি ফেজের মধ্যে একদম উপরে দিয়ে দেওয়া হয়েছে এই পার্পল কালার যেটা দেখতে পাচ্ছ, ওই পার্পল কালারটা হচ্ছে আমার মিক্সচার। যে মিক্সচারের মধ্যে আমি জানি না কতগুলো কম্পোনেন্ট আছে, এ বি সি 4-5টা কম্পোনেন্ট, 2-3টে কম্পোনেন্ট আছে, কোনো একটা আমার টার্গেট মলিকুল, বাকিগুলো ইম্পিউরিটি। কটা আছে তাই জানি না, ঠিক আছে। মিক্সচারটা দিয়ে দিয়েছি, মিক্সচারটাকে যখন দিয়েছি কোনো না কোনো একটা সুইটেবল সলভেন্টে ডিজলভ করেই দিয়েছি, যে সলভেন্টে আমার মিক্সচারও ডিজলভ হয়েছে, মানে টার্গেট মলিকুলও ডিজলভ হয়েছে, ইম্পিউরিটিও ডিজলভ হয়েছে, অর্থাৎ পুরো মিক্সচারটাই ডিজলভ হবে। এরকম একটা সুইটেবল সলভেন্ট দেখেছি এক্সপেরিমেন্ট করে করে, সেই সলভেন্টটা পুরো মিক্সচারটাকে ডিজলভ করেছি। সেই যে মিক্সচারটাকে ডিজলভ করে যে সলিউশনটা পেয়েছি, সেই সলিউশনের কিছুটা পোর্শন আমি উপরে দিয়ে দিয়েছি। এবারে উপর থেকে আমি ঢালছি মোবাইল ফেজ, ওপর থেকে আমি ঢালছি মোবাইল ফেজ, অর্থাৎ ওটা একটা সেকেন্ড সলভেন্ট। মোবাইল ফেজ যে ঢালছি, মোবাইল ফেজটা গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়ার চেষ্টা করবে এবং এই পুরো প্যাকিং ভেদ করে নিচে আসার চেষ্টা করবে। এবারে ধরলাম আমি এখানে যে আমি ফিগার দেখতে পাচ্ছি, ধরলাম দুটো কম্পোনেন্ট আছে, একটার নাম দিচ্ছি রেড, অন্যটার নাম দিচ্ছি ব্লু, অর্থাৎ এই মিক্সচারে আমি ধরে নিচ্ছি দুটো কম্পোনেন্ট আছে রেড আর ব্লু। আমি অ্যাজিউম করে নিচ্ছি একটা কম্পোনেন্ট, একটা কম্পাউন্ড এ, অন্য একটা কম্পাউন্ড রেড, অন্য কম্পাউন্ডটা ব্লু, এরকম আমি অ্যাজিউম করে নিচ্ছি। যখনই মোবাইল ফেজটা ঢালছি, ছবি দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি রেড মলিকিউলটা মোবাইল ফেজের সঙ্গে ফাস্ট মুভ করছে, মানে রেড মলিকিউলটা মোবাইল ফেজের সঙ্গে বেশি ইন্টারঅ্যাক্ট করছে, মানে রেড মলিকিউলটা স্টেশনারি ফেজে ভালোভাবে অ্যাবজর্বড হয়নি, যদিও দুজনকে একসাথে দিয়েছিলাম, কিন্তু রেড মলিকিউলটা মোবাইল স্টেশনারি ফেজের সঙ্গে ভালোভাবে অ্যাবজর্বড হয়নি, রাদার মোবাইল ফেজে ভালোভাবে ডিজলভ হয়ে যাচ্ছে এবং ফাস্ট মুভ করে যাচ্ছে উইথ দা মোবাইল ফেজ। গ্র্যাভিটির সঙ্গে মোবাইল ফেজ মুভ করছে, ফাস্ট মুভ করছে। অন্যদিকে কি হয়েছে, ব্লু মলিকিউলটা ওটা কিন্তু স্টেশনারি ফেজে একদম ভালোভাবে চেপে লেগে গেছে, যেরকম তোমার অ্যাডভার্টাইজমেন্টে বলে জেদি দাগ তুলে দেয়, এই ডিটারজেন্ট ইউজ করুন। ওই যে জেদি দাগ কথাটার মানেটা কি, এমন দাগ যেটা তোমার কাপড়ের সঙ্গে ভালোভাবে অ্যাবজর্বড হয়ে গেছে, দারুণ অ্যাবজর্বড হয়ে গেছে, তাই বলছে জেদি দাগ, তাকে এই ডিটারজেন্ট দিন, ওই ডিটারজেন্ট দিন, সেই ডিটারজেন্ট দিন, সব ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার কি হবে সেটা পরের কথা। জেদি দাগ মানে বলছে ভালোভাবে অ্যাবজর্বড হয়ে গেছে, যেটা কিনা এখানে ব্লু মলিকিউলটা হয়েছে। ব্লু মলিকিউলটা স্টেশনারি ফেজে খুব ভালোভাবে অ্যাবজর্বড হয়ে গেছে, তাই মোবাইল ফেজ ওকে পারছে না ডিজলভ করে নিয়ে নিজের সাথে মুভ করাতে পারছে না, যেখানে রেড মলিকিউলটা ইজিলি ডিজলভ হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে, এন্ড মোবাইল ফেজের সঙ্গে মুভ করে যাচ্ছে। কখন এটা হবে, যখন মোবাইল ফেজের সঙ্গে রেড মলিকিউলের নেচার সেম হবে, মানে রেড মলিকিউলটাও যদি পোলার হয়, মোবাইল ফেজটাও পোলার, তাই সেম তারা ইন্টারঅ্যাক্ট করে গেছে, মুভ করে যাচ্ছে। ব্লু মলিকিউলটা হয়তো নন পোলার, তাই সে মোবাইল ফেজের সঙ্গে মুভ করতে পারছে না। তো সেম নেচার যাদের হবে তারাই মুভ করে যাবে বা আটকে থাকবে। এরকম করে দেখতেই পাচ্ছি কিছুক্ষণ বাদে এরকম সিচুয়েশনে দেখে এই ফিগারটাতে রেড মলিকিউল কত আগে মুভ করে গেছে উইথ দা মোবাইল ফেজ, কারণ ও ডিজলভ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব থাকছে না স্টেশনারি ফেজে, ডিজলভ হয়ে বেরিয়ে চলে আসছে আর মোবাইল ফেজের সঙ্গে মুভ করে যাচ্ছে। তো ক্লিয়ারলি নিচে এটাকে আগে আমি কালেক্ট করে নিতে পারবো ইন দা কনিক্যাল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে এটাকে আরামসে কালেক্ট করে নিতে পারবো। আর ব্লু মলিকিউল তখনও অনেক উপরে গেছে। এই সিচুয়েশনটাকে বলে, এগুলোকে বলে একটা ব্যান্ড, অর্থাৎ পুরো মলিকিউলটা এরকম ব্যান্ড ফর্ম করে। যেহেতু দুটো ব্যান্ড তৈরি হয়েছে, আমি বলতে পারবো এই মিক্সচারে দুটোই কম্পোনেন্ট ছিল। যদি 10টা ব্যান্ড তৈরি হতো এরকম ভাবে ডিফারেন্ট কালারের, আমাকে বলতে হতো ওই মিক্সচারে 10টা কম্পাউন্ড আছে, তার মধ্যে হয়তো কোনো একটা আমার টার্গেট, বাকি 9টা ইম্পিউরিটি। এরকম ভাবে প্রথমে রেডটা কালেক্ট হয়ে গেল, সেই বিকারকে সরিয়ে দিলাম, মোবাইল ফেজ ঢালা কন্টিনিউ করেছি, ঠিক আছে স্লোলি আসছে, বাট আসছে তো অল্প ডিজলভ হয়ে তো আসছে, মোবাইল ফেজে অল্প ভাবে ডিজর্পশন হয়ে যাচ্ছে, দিয়ে তো আসছে, সবসময় তো অ্যাডজর্পশন হয়ে লেগে নেই, আসছে স্লোলি আসছে, তো ঢেলে তারপরে ব্লুটাকেও আলাদা করলাম। এবার এই রেডটাকে নিয়ে আর ব্লুটাকে নিয়ে আমি ফার্দার স্টাডি করব, দিয়ে বোঝার চেষ্টা করব কোনটা আমার কাজের, দ্যাট ইজ অ্যাকচুয়াল মলিকিউলটা, আর কোনটা আমাকে ডিসকার্ড করে ফেলে দিতে হবে, দ্যাট ইজ ইম্পিউরিটি। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ক্রোমাটোগ্রাফি বা কলাম ক্রোমাটোগ্রাফি। এখানে যে মেথডটা ইউজ হয়েছে ভালো করে খেয়াল রাখবে, সেটা হচ্ছে স্টেশনারি ফেজ কি করে, তার রোলটা কি,
স্টেশনারি ফেজ কম্পোনেন্টকে অ্যাডজর্ব করায়, আটকানোর চেষ্টা করে নিজের গায়ে, অ্যাডজর্পশন করায়, চিপকে রাখার চেষ্টা করে নিজের সঙ্গে। যে যত বেশি অ্যাডজর্বড হবে স্টেশনারি ফেজে সে তত লেট মুভ করবে। আবার বলছি, যে যত বেশি অ্যাডজর্বড হয়ে যাবে স্টেশনারি ফেজে সে তত বেশি লেট মুভ করবে উইথ দ্য মোবাইল ফেজ। মোবাইল ফেজের কাজটা কি? যাকে উপর থেকে ঢালছি সেই সলিউশন, সেই সলভেন্ট, তার কাজটা কি? তার কাজ হচ্ছে কম্পোনেন্টকে ডিজর্ব করা, ডিজর্পশন, মানে চিপকে যেন না থাকে, যেন উঠে বেরিয়ে আসে, সেইটাকে এনশিওর করা। অর্থাৎ যেন অ্যাডজর্বড হয়ে স্টেশনারি ফেজে না থাকে, যেন মোবাইল ফেজের সঙ্গে সঙ্গে ডিজর্ব হয়ে বেরিয়ে আসে এন্ড মুভ করে যায়, সেইটাকে এনশিওর করা। একটা ছোট্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, খুবই প্র্যাকটিক্যাল, আমরা ডেইলি লাইফে আমাদের সাথে প্রায়ই ঘটে। ধরো এই বর্ষাকালে বিশেষ করে হয়, বা অনেক সময় বিয়ে বাড়িতে গেলে হয়। ধরো বিয়ে বাড়িতে গেছো এন্ড খাবার খাচ্ছ, এন্ড এমনই তোমার খাবারের লোভ যে এটাও খেতে হবে ওটাও খেতে হবে, তোমার সমস্ত ফেভারিট ডিশ আছে আর তুমি হ্যাংলার মতন খাচ্ছ বিয়ে বাড়িতে, এন্ড খেতে খেতে তোমার গায়ে 2-4টে ফোঁটা পড়ে গেছে, চাটনি কি কোন একটা ঝোল, একটুখানি হলুদের দাগ, এসব পড়ে গেছে। এবার ভালো করে খেয়াল করে বলো, দাগটা পড়ে গেছে, ওই দাগের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে? হলুদ আছে, নুন আছে, জল আছে, কিছু মশলা আছে, মেবি টমেটো ফমেটো এসব মিক্সার থাকতে পারে। তাহলে 3-4 মশলা, আবার একটা না একের বেশি থাকতে পারে। তাহলে ওই এক ফোঁটা যে তরকারির ড্রপ তোমার জামাতে বা শাড়িতে বা তোমার ড্রেসে পড়ে গেল, ওইটার মধ্যে অন্তত 4-5টা কম্পোনেন্ট আছে, জল, নুন, হলুদ, তার সঙ্গে 1 to 2 টাইপস অফ মশলা, 3-4 রকমের মশলা, আদা রসুন বিভিন্ন রকমের মশলা মিশে আছে পুরো জিনিসটার মধ্যে, এবং ওই ড্রপটা তোমার জামায় পড়েছে। তাহলে জামাটা কি এখন? স্টেশনারি ফেজ, যার গায়ে ড্রপটা পড়ার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি অ্যাডজর্বড হয়ে যাবে পুরো জিনিসটা। তুমি ইমিডিয়েটলি কি করবে? তোমার ইমিডিয়েটলি কাজ হবে হচ্ছে তুমি কি করবে, সঙ্গে সঙ্গে বেসিনে যাবে বা কোথাও যাবে, এভাবে জামা নষ্ট হয়ে গেল করে জল দিয়ে একটু ওয়াশ করার চেষ্টা করবে। তাহলে জলটা কি? মোবাইল ফেজ, যেটা তুমি অ্যাড করছো। কেন? যাতে জিনিসটা ডিজর্ব হয়ে বেরিয়ে যায়। কিন্তু তুমি ক্লিয়ারলি দেখতে পাবে কিছুটা পার্ট ডিজর্ব হয়ে বেরোবে, কারণ যতটা হলুদ দাগের ইন্টেন্সিটি তৈরি হয়েছিল কিছুটা হলো ফেড হবে, কিছুটা ফেড হয়ে যাবে, পুরো দাগটা যাবে না। তার জন্য তোমাকে আবার ডিটারজেন্ট কিনতে হবে আর সেসব করতে হবে, মানে সাবানে কাচতে হবে, পুরো দাগটা যাবে না। কিন্তু কিছুটা দাগ ফেড হয়ে যাচ্ছে, মানে জলের সঙ্গে কিছুটা পার্ট ডিজর্ব হয়ে বেরিয়ে যাচ্ছে, যারা ভালোভাবে অ্যাডজর্ব হয়নি। তো তোমার জামা কাপড়ে যে পার্টটা ভালোভাবে অ্যাডজর্বড হয়ে গেছে সেটাই হচ্ছে সেই জেদি দাগ, যে কিনা স্টেশনারি ফেজে অ্যাডজর্বড হয়ে গেছে। আর যে কম্পোনেন্ট গুলো অ্যাডজর্বড হয়নি তারা জলের সঙ্গে মোবাইল ফেজটার সঙ্গে বেরিয়ে যাচ্ছে। সেম জিনিস এখানেও হচ্ছে, মোবাইল ফেজ ডিজর্পশন করে কম্পোনেন্ট গুলোকে তুলে নিচ্ছে, দিয়ে বার করে দিচ্ছে, আগে পাস করিয়ে দিচ্ছে। আর স্টেশনারি ফেজ কম্পোনেন্টটাকে আটকে রাখার চেষ্টা করছে অ্যাডজর্পশনের থ্রু দিয়ে, যাতে না বেরোয়। তাহলে একজন ডিজর্বের থ্রু দিয়ে বেরিয়ে যাচ্ছে, অন্যজন আটকে থাকছে, ক্লিয়ারলি সেপারেশন হচ্ছে। একজন ডিজর্ব হয়ে বেরিয়ে যাচ্ছে, অন্যজন আটকে থাকছে, ক্লিয়ারলি সেপারেশন হচ্ছে। এইভাবে যখন সেপারেশন হবে তখন আমরা প্রথমে জানতে পারবো কতগুলো কম্পোনেন্ট আছে, এবং কতগুলো কম্পোনেন্ট আছে তার উপর বেস করে আমরা ফার্দার টেস্ট করতে পারবো সেই কম্পোনেন্ট গুলোকে সেপারেট করার জন্য। সেটা ছিল পুরো ক্রোমাটোগ্রাফিক ফান্ডা, যেখানে অ্যাডজর্পশন এবং ডিজর্পশন এই ডাইনামিক প্রসেসের থ্রু দিয়ে পুরো জিনিসটা চলছে। কারোর কোনো অসুবিধা থাকলে এই অবস্থা আমাকে জিজ্ঞেস করো। কারোর কোনো অসুবিধা আছে? মোটামুটি ইজি কনসেপ্টস গুলো ছিল, সবকটা কনসেপ্টকে ডিটেইলে এক্সপ্লেন করলাম, ছবির থ্রু দিয়ে মোটামুটি বুঝিয়ে দিলাম। হোপফুলি সবার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট উইকে আমরা সেম টাইমে অ্যারাউন্ড 8:45-9 o'clock সেম টাইমে এর ফার্দার পার্টটা নিয়ে আসবো, যেটা হচ্ছে 8:30 থেকে 8:45-9 o'clock এর মধ্যেই থাকবে। টাইমটা বলে দেবো করেসপন্ডিং গ্রুপে। সো নেক্সট উইকটা একটু ফ্রি রাখবে, এই টাইমটাকে অবশ্যই 8:30 to 9 এর মধ্যে আমরা ক্লাসটা স্টার্ট করব, যেখানে আমরা ক্যারেক্টারাইজেশনটা করব। ক্যারেক্টারাইজেশন মানে যেখানে আমরা একটা এই পিউরিফাই তো হয়ে গেল, এইভাবে অর্গানিক কম্পাউন্ডটা পিউরিফাই তো হয়ে গেল। যে অর্গানিক কম্পাউন্ডটা পেলাম তাতে কার্বন আছে না হাইড্রোজেন আছে না অক্সিজেন আছে না নাইট্রোজেন আছে না সালফার আছে না ফসফরাস আছে, কোন কোন এলিমেন্ট নিয়ে কম্পাউন্ডটা তৈরি, আর যে যে এলিমেন্ট নিয়ে কম্পাউন্ডটা তৈরি সেগুলো কতটা করে পার্সেন্টেজে আছে, এই পুরো স্টাডিটাকে বলা হয় ক্যারেক্টারাইজেশন অফ অর্গানিক কম্পাউন্ড। এটা দুটো পার্ট থাকে, একটাকে বলে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, একটাকে বলে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ পার্টটা কোনটা? কি কি এলিমেন্ট আছে ওটা ডিটেক্ট করা। আর কোয়ান্টিটেটিভ পার্টটা কোনটা? যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কত পার্সেন্টেজে আছে সেটা ফাইন্ড আউট করা।
তো তার জন্য করেসপন্ডিং কিছু টেস্ট আছে এবং যেখানে কোয়ান্টিটেটিভ পার্ট আছে, পার্সেন্টেজ ক্যালকুলেশনের ব্যাপার আছে, সেখানে কিছু ফর্মুলাস আছে। ইজি ফর্মুলা জাস্ট মনে রাখলে নিউমেরিক্যাল করতে পারা যায়। তো সেই টোটাল পার্টটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে এই সেম টাইমে অ্যারাউন্ড 8:30 থেকে 9 এর মধ্যে আমরা ক্লাস স্টার্ট করব, যেটা শুধু আমরা এই পুরো জিনিসটা দেখবো, কারণ সেখানেও বেশ কিছু এক্সপেরিমেন্টাল সেটআপ আছে যেটা দেখাতে হবে, এন্ড এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখাতে পারলে তবেই তোমার মাথায় পুরো জিনিসটা ইজিলি বসে যাবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তাহলে নেক্সট ক্লাসে করেসপন্ডিং ব্যাচে যেরকম টাইমে যা হওয়া সেটা তো হবেই, করেসপন্ডিং প্রত্যেকটা ব্যাচে যা যা নর্মাল ক্লাস সেটা থাকছেই। অ্যাডিশনালি এই ফ্রাইডে এই টাইমে সেম একটা ক্লাস থাকছে নেক্সট ফ্রাইডেতে। ওকে, চলো টাটা, আজকের মতন গুড নাইট। যা যা কিছু ক্লাস নোট হলো, এই পুরো টোটাল ক্লাস নোটটা আমি করেসপন্ডিং গ্রুপে প্রত্যেককে পাঠিয়ে দেবো। এই পার্টটা এনসিইআরটি থেকে পড়লেই যথেষ্ট।